নমস্কার। সাথী সংলাপে সুবীর পর্ব ৬। ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের কথা মতো আমরা এসে হাজির হয়েছি আজ ১৪ই জুলাই। আজ একটি বিশেষ দিন, কারণ আজ থেকে শুরু হচ্ছে বন মহোৎসব, চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত। এবং আজকের এই বিশেষ দিনকে নিয়েই আমাদের আজকের সাথী সংলাপে সুবীর একটু ভিন্ন রকম। ভিন্ন রকম প্রয়াস এই জন্যেই যে অন্য দিনের অনুষ্ঠানে যেমন শুধুই সঙ্গীত এবং আবৃত্তি বা এই ধরনের কিছু অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু আজ নিছক কেবলমাত্র সঙ্গীতের অনুষ্ঠান নয়, আবৃত্তির অনুষ্ঠানও নয়। আজ আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা শহর শিলিগুড়ির, শহর বালুরঘাট এবং বুনিয়াদপুরের অত্যন্ত নামী মানুষ। তাদের সঙ্গে আপনারা পরিচিত অথবা পরিচিত না হলেও আমরা কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নেব। কিন্তু আজকের আলোচনায় যেমন আমরা বৃক্ষলতার গান শুনব, তেমনি আবার বৃক্ষ বন্দনা করতে করতে এগিয়ে যাব, পথ খোঁজবার চেষ্টা করব আমাদের আগামী যাপনকে নিয়ে। একটি অভিমুখ তৈরি করবার চেষ্টা করব মাত্র। কারণ এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমাদের সকলেরই কিছুটা কেমন যেন মনে হচ্ছে দিশাহীন অবস্থায় রয়েছি। স্বাভাবিকভাবে আমাদের পথ খোঁজার সময় এসেছে। কতটা পারবো জানি না আমাদের সীমিত সময়ের মধ্যে। আর আপনারা আমাদের এই অনুষ্ঠানের প্রথম থেকে যেভাবে আমাদের সঙ্গে রয়েছেন সেভাবেই থাকবেন। আপনাদের মতামত আমাদের এই অনুষ্ঠানকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় তো থাকবোই। প্রথমে আমাদের পরিচয় পর্ব সেরে নেওয়ার পালা। আমার সঙ্গে রয়েছেন সুজিত রাহা, আমাদের এই শহর অর্থাৎ শিলিগুড়ি শহরের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি, যিনি আমাদের শহর শিলিগুড়ি শহরের বসুন্ধরা, শহর শিলিগুড়ির প্রায় কাছেই দাগাপুর নামে একটি জায়গায় যিনি বসুন্ধরা নির্মাণ করেছেন। শুধু বসুন্ধরা নয়, এই শহরের শিক্ষা সংস্কৃতির সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত, আর তার চেয়েও বেশিভাবে জড়িত একেবারে প্রাণে মনে, তা হলো পরিবেশ আন্দোলনের সঙ্গে। দীর্ঘদিন ধরেই তিনি পরিবেশ আন্দোলনের সঙ্গে নিজেকে জুড়ে রেখেছেন, জড়িয়ে রেখেছেন। তার সেই কথা নিয়েই, তার কথা শুনতে শুনতেই আমরা আগামী দিনের পথ খোঁজার চেষ্টা করব। সুজিতদা, আপনাকে স্বাগত জানাই আমার আজকের এই ফেসবুক ফেসবুক যে অনলাইন অনুষ্ঠান। প্রচুর মানুষ এই অনুষ্ঠান দেখছেন, দেখতে শুরু করেছেন। আহ আমরা আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে কিছু পথ খোঁজার চেষ্টা করব আমাদের প্রকৃতি, পরিবেশ এবং আগামী যাপন নিয়ে। আপনার মূল্যবান মতামত আমাদের সবাইকে আলো দেখাবে, পথ দেখাবে। আমরা পরবর্তীতে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছে তুহিন শুভ্র মণ্ডল। তুহিন শহর বালুরঘাটের অত্যন্ত পরিচিত একটি নাম, তুহিন শুভ্র মণ্ডল। তুহিন, তোমাকে স্বাগত জানাই। কারণ তুমি দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে কাজ করছো, এবং শুধু পরিবেশ নয়, তুমি একজন কবি, একজন নাট্য আন্দোলনের সঙ্গে জড়িত একজন মানুষ। ইতিমধ্যেই পরিবেশ নিয়ে তোমার বই প্রকাশিত হয়েছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তোমার লেখা প্রকাশিত হয়। তোমার ভাবনা আজকের এই বিশেষ দিনে, তোমার ভাবনা এবং আমাদের আলোচনাটিকে ঠিক আজকের এই গাছ লাগান প্রাণ বাঁচানোর মধ্যে সীমাবদ্ধ রাখিনি। প্রকৃতি, পরিবেশ এবং আগামী যাপন, এই নিয়ে আমাদের পথ খোঁজা চলবে। তুমি এই আলোচনার একজন সৈনিক, একজন সেনানী। আমাদের সকলকে এই আলোচনার মধ্যে দিয়ে নতুন করে তোমার মতামত দিয়ে রাস্তা দেখাবে, এই অন্ধকারে কিছুটা আলো ফেলার চেষ্টা করবে। এই অভিপ্রায় আমার যেমন আছে, তেমনি আছে আমাদের দর্শকদের, শ্রোতাদের। আমাদের সঙ্গে রয়েছেন বুনিয়াদপুর থেকে অরিন্দম সিংহ রানা। অরিন্দম, তোমার সঙ্গে আরো অনেকে রয়েছেন যার সঙ্গে আমি হয়তো ব্যক্তিগতভাবে পরিচিত নই, কিন্তু অরিন্দম বুনিয়াদপুরের বাসিন্দা হলেও এই যে দিনাজপুর জেলার প্রখ্যাত লোক গান, খন গানের সঙ্গে অরিন্দম নিজেকে জড়িয়ে রেখেছে দীর্ঘদিন ধরে। খন মানেই তো খণ্ডচিত্র, যে খণ্ডচিত্রের মধ্যে দিয়ে আমরা যখন এই ইন্টারনেট ছিল না, টেলিভিশন ছিল না, যখন কোনো যোগাযোগের মাধ্যম ছিল না, তখন খন গানের মধ্যে দিয়ে এক জায়গাকার খবর আরেক জায়গায় মানুষ পৌঁছে দিতেন। যেভাবে আমরা আজকে খবর পৌঁছে দিতে চাই, আমাদের আজকের বার্তাকে পৌঁছে দিতে চাই অনেক মানুষের কাছে, অরিন্দমের সঙ্গীতের মধ্যে দিয়েও আমরা ঠিক সেভাবেই
আমাদের বার্তাকে পৌঁছে দিতে চাই আজকের এই পৃথিবী জুড়ে। প্রকৃতি, পরিবেশ এবং আগামী যাপন। অরিন্দমের কাছে নিশ্চয়ই পরে আমরা আসছি। প্রথমেই আমরা চলে যাচ্ছি সুজিত রাহার কাছে। তিনি এই শহরের, শিলিগুড়ি শহরেরই বসুন্ধরা যে কথা বললাম, সেই বসুন্ধরার তিনি প্রাণ পুরুষ, এবং সেই সঙ্গে তিনি শিক্ষা সংস্কৃতির অঙ্গনে একজন অত্যন্ত পরিচিত নাম। সুজিত দা, স্বাগত আগেই জানিয়েছি, নতুন করে স্বাগত জানানোর কিছু নেই। আজকে যেই সময়, যে কঠিন সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই কঠিন সময় কেবলমাত্র 14ই জুলাই গাছ সহজ স্বাভাবিক প্রশ্ন নিয়ে আপনার কাছে যাচ্ছি। বসুন্ধরায় যারা গেছেন, এই শহরে যারা থাকেন বা যারা থাকেন না, তারা অনেকে এসেও বসুন্ধরা বেড়াতে যান। প্রচুর গুণী মানুষ বসুন্ধরা ইতিমধ্যে এত বছরের মধ্যে বেড়াতে এসছেন। কার নাম বলবো আর কার নাম বলবো না, সুজিত দেয় হয়তো ভালো বলতে পারবেন। প্রচুর গুণী মানুষ এসছেন, বসুন্ধরা বেরিয়ে গেছেন। তুহিনও মনে হয় বসুন্ধরা বেড়াতে গিয়েছিল, যে আজকের এই আলোচনায় রয়েছেন। আহ বসুন্ধরায় প্রচুর গাছগাছালি, পাখপাখালি রয়েছে। এই গাছগাছালি, পাখপাখালি তো একদিনে গড়ে ওঠেনি। আপনার দীর্ঘদিনের প্রচেষ্টার মধ্যে দিয়ে, দীর্ঘদিনের শ্রমের মধ্যে দিয়ে, দীর্ঘদিনের নিষ্ঠা দায়িত্বের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। আমি শুধু বসুন্ধরার কথায় যাব না, আমি বলবো সারা জীবন ধরে বসুন্ধরা এবং বসুন্ধরার বাইরে আপনি কতগুলি গাছ লাগিয়েছেন। আপনার একেবারে নিজস্ব যেই অবদান আমাদের সমাজকে ঘিরে, সেই সেই কথা শুনতে শুনতে আমরা আলোচনার গভীরে প্রবেশ করব, মর্ম কথায় প্রবেশ করব। সুজিত দা। আসলে এটা তো সেভাবে একেবারে ঠিকঠাক সংখ্যাটা বলা মুশকিল। তবে ধরো 25 বছর ধরে আমার ওখানে বৃক্ষরোপণ উৎসবটা হয়। উৎসব বলতে আমরা মূলত শুরুর দিকে শুধু গ্রামের ছেলেরা, আমার 2-1 জন বন্ধু বান্ধব সঙ্গে থাকতো, শুধু গ্রামের ছোট ছোট বাচ্চা, মূলত আমি 5 থেকে 15-16 বছরের মানে ডিউরেশন, মানে এজ নিয়ে কাজ করি। এবার তারা, এবং তার সঙ্গে যদি 1-2 বছরের বড় কেউ আসে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মূলত ওটাই হচ্ছে কাজ। এবং যদিও ফুটবল একাডেমিতে একটু বড় ছেলেদের নেওয়া হয়, সেটা অন্য কথা। যাই হোক, তো এখানে এই ছেলেগুলো সেই সময় থেকে আমার পাশে পাশে থাকার থেকে সারা গ্রামে যে সবুজায়নটা হয়েছে, আসলে গোটা এলাকাটা ছিল একেবারে ব্যারেন্ড এলাকা একটা, সেটাতে কোনো ইট ভাটা ছিল ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেখানে আমার কিন্তু লাইটটা চলে গেল। যশ, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু বলে যান। হ্যাঁ, কিন্তু আমার কিন্তু লাইটটা নেই সবাই না, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, আপনি বলুন। আমার মোবাইলটা ইনভিজিবল হয়ে গেছে। এনিওয়ে, তো আমি বলে যাচ্ছি। তো যাই হোক, তো সেখানে আমি তাদের সকলের সহযোগিতা নিয়ে যেভাবে বাচ্চাগুলোকে মোটিভেট করার মধ্যে দিয়ে, নানা রকমের কাজের মধ্যে দিয়ে, প্রত্যেকের কাছে একটা করে গাছ দিয়ে সে লাগাবে আমার সামনে, আমি সমস্ত অর্গানাইজ করে দেবো, এভাবে তাকে সেই গাছের সঙ্গে আত্মীয়তা গড়ে তুলেছিলেন। দেখা যাচ্ছে না। তো সেভাবে এরা প্রত্যেকে কিন্তু সেই একটা মুভমেন্ট, মানে ওই বাচ্চাদের তো আন্দোলন সব জাতীয় কড়া শব্দ বলা যাবে না, তো তারা কিন্তু এটার সঙ্গে আনন্দে, প্রাণের আনন্দে, মনের আনন্দে যুক্ত হয়ে প্রত্যেকেই সেই কাজটার মধ্যে খুব মেতে উঠেছিল। এবং পরবর্তীতে প্রত্যেককে না ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ফলের গাছে দেওয়া হতো। এটা একটা মুভমেন্ট, মানে অরণ্য দিবস দেখে। হ্যাঁ, সুজিতার সঙ্গে সংযোগ স্থাপনে একটু অসুবিধা হচ্ছে মনে হয়। যে কোনো কারণেই হোক, সুজিতার কাছে আমরা যাচ্ছি, কিন্তু তার আগে ইতিমধ্যে অনেক সুজিতার সঙ্গে সংযোগ স্থাপনে কিছু অসুবিধা হচ্ছে। আমরা দেখে নিই, ইতিমধ্যে অনেক মতামত এসে পড়েছে। আমরা বলেছেন গুড ইভিনিং, সুজিতার কাছে আমরা ফিরে এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ। তো সেভাবে এই কাজটা শুরু হয়, এবং তাদেরকে উৎসাহিত করার জন্য যারা গাছ বড় করতে পারবে তাদের বাড়িতেই ফল গাছ হবে এবং খাবে তারাই, কিন্তু তারা বাঁচাতে পারলে তাদেরকে পুরস্কৃত করা হয়, ধরো কখনো মশারি, কখনো রেনকোট দিয়ে দিয়ে। এটা 25 বছর 26 বছর ধরে চলছে। ক্রমশ মানে স্টুডেন্টের সংখ্যা বেড়েছে, তাদের কেউ কেউ বড় হয়ে সেখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু এই যে গাছ লাগানোর একটা পরিবেশ ওখানটা এলাকাতে, হ্যাঁ, এবং এই বাচ্চা ছেলেগুলো কিন্তু একটা গাছের পাতাও ছিল না। একটা মানে ওদের এটারই একটা পুরস্কার হিসেবে মানে ভালো কথা উল্লেখ করি, সেটা আমার পেছন দিকটায় আমি একটা অনেকখানি জায়গা জুড়ে 350 গাছের একটা পেয়ারা বাগান করে দিয়েছি ওদের। 350 গাছের পেয়ারা বাগান? হ্যাঁ, এবং সেইখানে বারুইপুরের পেয়ারা চারা লাগানো হয়েছে, বছরে 2বার হয়, একবার 4-5 মাস করে থেকে যায়, মোটামুটি সারা বছরই পায় ওরা। সেখানে একেবারে ওপেন ঘোষণা করা আছে যে বাচ্চা যত খুশি এসে, যখন খুশি এসে খেতে পারে পেয়ারা, এবং ওদের জন্য সেই গাছটা ধরে নিয়ে যেতে পারে।
এটা এটা গেল, তুমি যেটা জানতে চাইছিলে সেটা আমি সে কথায় ফিরে আসি। এটা তো শুধু হুম, বসুন্ধরার কথা, বসুন্ধরা তো একটা বসুন্ধরা বাইরে। কম্পাউন্ড। হুম, হ্যাঁ, হুম, বসুন্ধরার বাইরে ওই এলাকার রাস্তার পাশ দিয়ে একটা গাছও ছিল না, সেই সমস্ত গাছই এই বাচ্চাদের দিয়ে আমার লাগানো। এবং পরবর্তীতে এবং তার পাশাপাশি শহর অঞ্চলে বিভিন্ন আমার অর্গানাইজেশনের সঙ্গে তাদেরকে উদ্বুদ্ধ করে যে সমস্ত কাজগুলো করা হয়েছে, তার মধ্যে হুম, ধরো জেলখানার ভেতরের গাছও আমার বহু লাগানো আছে। এই হুম, হাসপাতালের ভেতরের থেকে শুরু করে বাইরের ওই কৃষ্ণচূড়া গাছগুলো আমার উদ্যোগে লাগানো। এরকম হুম, সব মিলিয়ে শুধু পেপার কাটিং টাটিং যদি আমরা দেখি, তাহলে আমার হুম। মনে হয় নট, কারণ প্রতি বছর আমি 500 থেকে 1000 গাছ ওই একই দিনে দেওয়া হয় এই সময়টায়। প্রতি- আর বাইরের সব চলতেই থাকে। তাতে আমার মনে হয় নট লেস দেন 20,000 গাছ হুম, এখন পর্যন্ত আমার উদ্যোগে লাগানো হয়েছে। বাহ। আমরা নিশ্চয়ই আপনার পরবর্তীতে আবার আসছি। এটা একেবারেই প্রাথমিকভাবে শুনলাম আপনার গাছ লাগানোর কথা, এত বছর ধরে গাছ লাগানোর কথা। আমরা শুনে নিচ্ছি যারা ইতিমধ্যে আমরা অনুষ্ঠান, অনেক মানুষ ইতিমধ্যে প্রায় 64 জন মানুষ ইতিমধ্যে অনুষ্ঠান দেখছেন, তাদের মতামত আসতে শুরু করেছে। আমরা কিছু মতামত দ্রুত একবার দেখে নিই, তারপর আবার তুহিনের কাছে যাব। ডক্টর বিনায়ক দেব বলেছেন গুড ইভিনিং, তিনি আমাদের সঙ্গে আছেন। ডক্টর জয়দীপ দে লিখছেন এই শহরের একজন অত্যন্ত খ্যাতিমান চিকিৎসক, নিউরোফিজিশিয়ান, তিনি লিখেছেন গুড ইভিনিং। অপর্ণা খান বাংলাদেশ থেকে লিখছেন সঙ্গীত শিল্পী সঞ্চালিকা, লিখছেন সাথে আছি সুবিদ্যা। অপর্ণা খান লিখছেন আমাদের একটু আহ, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, না না, একটু আসছে দেরি করে, ঠিক আছে, হয়ে যাবে। আহ, অভিনন্দন লিখেছেন সুবীর ধর বিলু। এরপরে চন্দ্রিকা, চন্দ্রিকা কলকাতা শহরে থাকে, আবৃত্তিকার। চন্দ্রিকা লিখেছে গুড ইভিনিং, সাথে থেকো। নন্দিনী রাহা আমাদের সুচিত্রার সহধর্মিণী দেখছেন, লিখেছেন সাথে আছি, সাথে থেকো নন্দিনী দি। আহ মলয় করঞ্জয় আমাদের জ্ঞানজ্যোতি কলেজের আম, অধ্যক্ষ এবং শিলিগুড়ি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, তিনি গুড ইভিনিং জানিয়েছেন। মিঠুন চক্রবর্তী সবাইকে জানিয়েছেন শুভ সন্ধ্যা খড়িবাড়ি থেকে। সান্তনা বসাক বালুরঘাট থেকে লিখছেন গুড ইভিনিং, তিনিও দেখছেন। বিনীতা সরকার আবৃত্তিকার, তিনি লিখছেন শুভ সন্ধ্যা। রমা বড়াল লিখছেন শুভ সন্ধ্যা, সাথে আছি, সাথে থাকুন এভাবেই। শাশ্বতী ভৌমিক শুভ সন্ধ্যা। আহ চন্দনা রায় লিখছেন শুভ সন্ধ্যা। ইন্দ্রাণী সেন লিখছেন শুভেচ্ছা রইল। নির্মল ঘোষ শুভ সন্ধ্যা। দিব্যেন্দু চক্রবর্তী শুনতে পাচ্ছি আমাদের সকলের প্রিয় আনন্দদা, এই শহরের ইঙ্গিত নাট্য আহ গ্রুপের সঙ্গে, যে নাটকের গ্রুপের সঙ্গে যিনি জড়িত, লিখেছেন ভালো হচ্ছে আনন্দদা, আপনি এভাবেই থাকুন আমাদের সঙ্গে। ঋষি, ঋষি আমাদের বন্ধু, সুজিতদার অত্যন্ত কাছের মানুষ, বসুন্ধরা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যিনি ওতপ্রোতভাবে জড়িত করে রেখেছেন, নাটকের ছেলে, লিখেছেন লাইক শুভেচ্ছা, আমিও আছি, নিশ্চয়ই থেকে আমাদের সঙ্গে অবশ্যই থাকবে আজকের বিষয় নিয়ে। হেমশ্রী এই শহরের একজন সঙ্গীত শিল্পী, লিখছেন সাথে আছি। কমল দাস, কমল দাস আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, প্রিয় মানুষ, বালুরঘাট তৃতীর্থের সঙ্গে তিনি রয়েছেন, হরিমাধব মুখোপাধ্যায়ের পরই তৃতীর্থে যার নাম উচ্চারিত হয়। কমল দাস লিখেছেন দেখছি। আহ মুন্না সাহা লিখছেন শুভ সন্ধ্যা, খুব ভালো লাগছে। সজল চক্রবর্তী বিশ্ববিদ্যালয় থেকে লিখছেন ভীষণ ব্যতিক্রমী অনুষ্ঠান, আমরা সকলেই উপভোগ করছি, সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। অতসী রায় লিখছেন অফুরন্ত শুভেচ্ছা সকলকে, সকলে ভালো লাগছে। অতসী এই শহরের একজন বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী। দোয়েল সিংহ রায় লিখছেন অভিনন্দন। ডক্টর জয়দীপ দে লিখছেন আবার বেশ ভালো লাগছে। সুপ্রিয়া চৌধুরী লিখছেন গুড ইভিনিং। মৃণাল রায় বহরমপুর থেকে আবৃত্তি শিল্পী এবং আমাদের অগ্রজ আবৃত্তিকার, লিখছেন সুবীর, শুনছি সুবীর চলুক, বেশ ভালো লাগছে। উম শ্রীমন্ত মজুমদার লিখছেন শুভ সন্ধ্যা। অর্চনা ঘটক বাংলাদেশ থেকে লিখছেন একরাশ শুভেচ্ছা এবং শুভ কামনা। বিনীতা সরকার লিখছেন শুনছি, খুব ভালো লাগছে। রিক গুহ লিখছেন ভালো কিছু আশায় এলাম। পিয়ালি চক্রবর্তী গুড ইভিনিং লিখেছেন। আহ, এবং এরপরে সায়ন দেব দেব লিখছেন খুব ভালো লাগছে, সাথে আছি। আমার বন্ধু বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান আবৃত্তি শিল্পী পারভেজ চৌধুরী লিখছেন তোমার কল্যাণে সুজিত রাহা দাদাকে দেখতে পেয়ে ভীষণ আনন্দিত হলাম। কেন, তুমি এর আগে অনেকবার এসছো, দেখেছো নিশ্চয়ই, ভুলে গেছো, যাই হোক সাথে থেকে না, ভাবি। হ্যাঁ, 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 দেখেছে। আশা, আশা বর্ষা, আশা বর্ষার টাইটেল সরকার, আমি তার টাইটেলটা উল্লেখ উল্লেখ করলাম, কিন্তু সে এখানে ফেসবুকে আশা বর্ষা নামই আছে। বর্ষা আজকে তেমন হয়নি, তবে বর্ষাকালের মধ্যে আমরা রয়েছি, সঙ্গে আছেন তিনি। এরপরে আহ মলয় কনঞ্জয় আবার লিখছেন খুব ভালো উদ্যোগ। বুবুন বন্দনা ঘোষ লিখছেন অপুরাণ শুভকামনা। ভুবন চৌধুরী লিখছেন সাথে আছি। আমরা এবার
খুব দ্রুত মৌসুমী চক্রবর্তী লিখছেন, সন্ধ্যাটা ভালো কাটবে, নিশ্চয়ই ভালো কাটবে। শুনুন, আমরা কিছুটা পথ খোঁজার চেষ্টা করছি এই কঠিন সময়, কঠোর সময় দাঁড়িয়ে। আমি দ্রুত তুহিনের কাছে এবার যাব। তুহিন, শুনতে পাচ্ছ? তুহিন, হ্যাঁ, নিশ্চয়ই শুনতে আসল হ্যাঁ, ইতিমধ্যে আমি পাচ্ছি তোমার সুবিধা। কাছে যাব। হ্যাঁ, আমি তোমার কাছে এই কথাটাই নিয়ে, বিশেষ দিনে প্রচুর মানুষ প্রচুর গাছ লাগায়। প্রচুর গাছ লাগানোটা একটা রেওয়াজ। ফেসবুকে ছবি ওঠে, তারপরে রেডিও টেলিভিশনে সেই মুখগুলি যায়। আমরা বিরাট করে বর্ণাঢ্য করে এই ধরনের অনুষ্ঠান আমরা পালন করি, কিন্তু সেই গাছগুলি কতগুলি বেঁচে থাকে, কতগুলি গাছ বড় হয়। গাছ লাগানো শুধু নয়, গাছগুলিকে বড় করবার যে চেষ্টা, তার পিছনেও তোমাদের মতন যারা অ্যাক্টিভিস্ট এই কাজগুলি করে যাচ্ছেন। তোমার সারা আহ, পশ্চিমবঙ্গ জুড়ে তোমার নাম রয়েছে এই সমস্ত ক্ষেত্রে। সেক্ষেত্রে তুমি কি মনে করো, শুধু গাছ লাগানোই কি বড় কথা, নাকি গাছকে বাড়িয়ে তোলা, বেড়ে তোলার পেছনেও একটা কর্তব্য, দায়িত্ব থাকা উচিত দেশবাসীর? সুবিধা, খুব ভালো প্রসঙ্গ উপস্থাপন করেছো। তার কারণ হচ্ছে যে আজ থেকে বন মহোৎসব শুরু হয়েছে। আগে অরণ্য সপ্তাহ বলা হতো, হুম এখন বন মহোৎসব বলা হয় রবি ঠাকুরের ভাবনার অনুসারী হয়ে। হুম এটা ঠিক 2006 থেকে যখন কাজ শুরু করি, তারও হুম আগে শিলিগুড়ি বিএড কলেজ, আমার কলেজ শিলিগুড়ি এবং শিলিগুড়ি বিএড হুম কলেজ থেকে। হুম ফলে তুমি যেখানে বসে অনুষ্ঠান করছো তার সাথে আমার একটা হৃদয়ের শিলিগুড়ি সম্পর্ক আছে। শিলিগুড়ি বিএড কলেজ এখান শিলিগুড়ি, থেকে 500 মিটারের ডিস্টেন্স, যেখানে বসে অনুষ্ঠান করছি তার থেকে বিএড কলেজের 500 মিটার দূরত্ব। হুম একদম একদম। হুম তো আমার মনে পড়ে যাচ্ছে, আমরা হুম ওখানে গাছ লাগিয়েছিলাম সে সময়। শিলিগুড়ি বিএড কলেজের মাঠে গেলে এখনো দেখা যাবে। হুম ওখান থেকেই বেসিক্যালি আমার শুরু। হুম আর আমি মাদারিঘাটে ছিলাম, জলদাপাড়ায়, অর্থাৎ হুম প্রকৃতির কোলে। ওখানে 5 বছর আমি শিক্ষকতা করেছি। হুম ফলে আমি জীবনের অনেকটা সময় প্রকৃতির সঙ্গে কাটিয়েছি, মানে সরাসরি প্রকৃতির কোলে বসে কাটিয়েছি বলতে পারি। হুম তো যখন প্রথম শুরু করি, তখন এই অরণ্য সপ্তাহ বা বন মহোৎসবের সময় যে বিষয়টা ছিল, যে আমরা গাছ যেমনি লাগাতাম তেমনি হুম বৃক্ষ রোপণ করার সাথে সাথে আমরা কিন্তু গাছের চারা প্রচুর বিলি করতাম। ঠিক ঠিক। হুম প্রচুর চারা বিলি করেছি। হুম কিন্তু অভিজ্ঞতা বলে যে আজকে প্রায় 14 থেকে 16 বছরের অভিজ্ঞতা, 15 বছরের যদি গড় ধরি, অভিজ্ঞতা বলে, তুমি যে প্রসঙ্গটা বলে একদম সঠিক, যে হুম আমরা হয়তো গাছ বিলি করছি, হুম আহ তারপরে খবর হচ্ছে, হুম ছবি বেরোচ্ছে পেপারে, টেলিভিশনে দেখা যাচ্ছে, কিন্তু মনিটরিং করতে গিয়ে দেখা যায় যে যারা গাছ নিয়ে গেছে হুম তারা হয়তো জল দেয়নি ঠিক করে। হুম পরের দিন থেকে হয়তো জল দেওয়ার যে হুম মানসিকতা, হুম এসব খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায়। হুম বাড়িতে চারা নিয়ে গিয়ে হয়তো তারা রেখে দিয়েছে। হুম অর্থাৎ এই যে গাছের প্রতি একটা মমত্ব, হুম গাছের পরিচর্যা, গাছকে যত্ন করা, হুম এই বিষয়টা জরুরি। হুম ফলে এখন যেটা আমি উপলব্ধি করি, যে একটি গাছ লাগালে একটি গাছকে বাঁচাতে হবে, ঠিক। এইটা খুব বড় কথা। হুম অর্থাৎ গাছ লাগান শুধু না, গাছ বাঁচান। এই গাছ বাঁচানোটা জরুরি। গাছ হুম বাঁচাতে গেলেই যেটা আসবে সেটা হচ্ছে যে নিজের সাথে গাছের একটা বন্ধুতা করে তোলা। ঠিক। আজকে আমার লাগানো গাছের যদি বন্ধুতা না গড়ে ওঠে, তাহলে তো সবটাই বৃথা। হুম এই বন্ধুতার জায়গা গড়ে তোলা, অর্থাৎ একটা সবুজ মন গড়ে তোলা, সবুজ চেতনা গড়ে তোলা, এইটার হুম দিকে কিন্তু এখন আমরা বেশি জোর দিয়েছি সুবিধা। হুম তার হুম কারণ হচ্ছে যে গাছ প্রচুর লাগালে তো হবে না। হুম আজকে প্রচুর পরিমাণে গাছ কাটা পড়ছে হুম এবং আহ, ঠিক লাগানো হচ্ছে প্রচুর, কিন্তু বাঁচছে কটা? ফলে আমাদের এই যে বাঁচানোর যে তাগিদ, হুম সেইটা খুব জরুরি। না সেটা বৃথা। কারণ সবুজ, আমরা আমরা জানি যে সবুজ হচ্ছে প্যানাসিয়া, সর্বরোগ নিবারণকারী ঔষধ। হুম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ যার ভাবনার অনুসারী হয়ে বনমহোৎসবের এই হুম ধ্যান ধারণাটা আহ, প্রচলিত বা চালু হয়েছে, তার হুম কথা সূত্র ধরেই বলতে পারি। তিনি বলেছেন, কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ ঠিক। সূর্যের দিকে জোরহাত তুলে বলছে, আমি থাকবো, আমি বাঁচবো, আমি বাঁচবো। চিরপথিক। ঠিক। তাহলে এই যে বাঁচানো, এই যে চিরপথিক গাছকে বাঁচানো, এইটা তো জরুরি। না হলে তো সবটাই বৃথা। না হলে ছবি উঠবে, খবর বেরোবে,
কাজের কাজ তো কিছু হবে না। কিছু হবে না। যে গাছটা পাখিদের আশ্রয়স্থল, যে গাছ আমাদের অক্সিজেন দেয়, যে গাছ ভূমিক্ষয় রোধ করে, জীববৈচিত্র্যের আবাসস্থল, সেই গাছকে যদি বাঁচাতে না পারি, তাহলে প্রকৃতি পরিবেশের যেমনি ক্ষতি, তেমনি আমাদেরও তো ক্ষতি, আমাদের ভবিষ্যতেরও ক্ষতি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে গাছের সাথে বন্ধুতা এবং গাছকে বাঁচানো, শুধু লাগানো বাঁচানো, গাছকে বাঁচানো। একটি গাছ প্রাণ নয়, একটি গাছ অনেক প্রাণ, এটা বলবার চেষ্টা করছি। অসাধারণ কথা বললে যে একটি গাছ, এতদিনের যে স্লোগান একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ অনেক প্রাণ, তোমার এই মতামতকে মাথায় রেখে আমরা, তুমি যে কথা বললে, আমাদের অনেক উৎসবের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1927 সালে শান্তিনিকেতনে এই বৃক্ষ বন্দনার মধ্যে দিয়ে বৃক্ষরোপণ উৎসবের শুভ সূচনা করেছিলেন। 1927 থেকে আজ 2020, আজ আমরা একদম কঠিন একটি সময়ের মুখোমুখি সারা বিশ্ববাসী। পৃথিবীর প্রায় প্রত্যেকটি বেশিরভাগ দেশেরই স্কুল কলেজ এখনো বন্ধ। আমরা জানি না আমরা কোথায় যাব, আমাদের আগামী ভবিষ্যৎ কি, সেই ভবিষ্যৎ খোঁজার চেষ্টা করব। কিন্তু তার আগে তোমাদের কথা থেকে, তার আগে আমি একটু অরিন্দমের কাছে চলে যাই। বুনিয়াদপুরে অরিন্দম বসে আছে তার সঙ্গী সাথীদের নিয়ে। অরিন্দম, এই যে গাছের কথা আমরা শুনছিলাম, গাছ নিয়ে তুমি আমাদের একটি গান শুনিয়ে দাও, তারপর আমরা আবার গভীর আলোচনায় চলে যাব, কারণ মাঝে মাঝে এই ধরনের গান আমাদের আনন্দ দেবে। হ্যাঁ, আমি আপনাদের এই শুভ সন্ধ্যা জানাচ্ছি। একটা বড় আসরে আড্ডা মারবার একটা সুযোগ দেবেন। ধন্যবাদ। সুবিধা আমার প্রিয় একজন মানুষ, দাদা, সঙ্গে আরো দুজন মানুষ, সুজিত বাবু এবং ঠিক আছে, তুমি আমাদের গান শোনাও। হ্যাঁ, গান শোনাও, অনেক মানুষ অপেক্ষা করছে। দেখো, মানে প্রকৃতি পরিবেশ নিয়ে পর্যায়গত ভাবে গান কিন্তু একমাত্র রবীন্দ্রনাথ ছাড়া অন্য কেউ করতে পারেননি রচনা। বিভিন্ন সময় বিভিন্ন লোকশিল্পী তারা নিজের মতো করে গান বিভিন্ন ঋতুকে সামনে রেখে। তো আমি ক্ষুদ্র নগণ্য মানুষ, তো আমি আমার মতো করে। তুমি না মাইক্রোফোন থেকে একটু দূরে গিয়ে গানটা করো তো, একটু মাইক্রোফোনের একটু। হ্যাঁ, ঠিক আছে। দেখো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, চলো গান শুরু করো। তো হ্যাঁ, শুনতে পাচ্ছি, গাও। হ্যাঁ, তো যা বলছিলাম যে আমি আমার লেখা একটা কবি গানের মতো। ঠিক আছে, তো আমার লেখা প্রচলিত সুরে আমি একটু গাইবার চেষ্টা করছি। ঠিক আছে, হ্যাঁ, শুরু করো। শোনেন সর্বজনে, শোনেন দিয়া পরিবেশ নিয়ে দুটি কথা। শোনেন সর্বজনে, শোনেন দিয়া মন, পরিবেশ নিয়ে দুটি কথা করিব বর্ণ। ভাই বন্ধুজন, ভাই বন্ধুজন, প্রাণ বাঁচাতে হাজার গাছ লাগা। তাই গাছ লাগানো প্রাণ বাঁচাতে কথাটাই সত্য। গাছ লাগানো ভাই বন্ধুর জন্য মানব দেহে পরিবেশের অনেক সমাজ বাঁচান, সমাজ বাঁচান, রাস্তা বানান, দুটি সমান জলপান চাই, জলপান চাই সময় মতো দিনে চালিয়ে একবার ভাবুন, একবার এত গরম কবে ঠান্ডা হবে।
কাছে নদীর কাছে গিয়ে দেখো বালু আশাই ডাকল বলছে এবার পাল্টানি জল আসবে জল আসবে আমি হাসবো আশাই আশাই সকাল জল আসবে আমি হাসবো আশাই আশাই সকাল গাছ লাগান বেশি বেশি আর কোনো উপায় নাই ছায়ায় বসে দেখলে কি আনন্দ পাই গাছ লাগান বেশি বেশি আর কোনো উপায় নাই গাছের ছায়ায় বসে দেখলে কি আনন্দ পাই অরিন্দম, ধন্যবাদ অরিন্দম আমাদের সুন্দর গান শোনানোর জন্য। কিন্তু আমি বলবো এর পরের গানে যখন যাব তুমি মাইক্রোফোন ওটা ইউজ করে করো, কারণ এতজনের আওয়াজ মাইক্রোফোনে ঠিক মতো আসছে না, আওয়াজটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মোবাইলের সঙ্গে সেই কেবল ডাটা দিয়ে গানটা করো, কারণ এই মাইক্রোফোনে আওয়াজটা একটু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, একটু ছড়িয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। ইয়ারফোন দিয়ে বা হেডফোন লাগিয়ে করো। আমরা সুজিতদার কাছে খুব দ্রুত চলে যাব। সুজিতদা অপেক্ষা করছেন। সুজিতদার কাছে যে কথা আমরা গাছ লাগানোর কথা শুনছিলাম, সেই গাছ লাগানোর কথা থেকে আমি সুজিতদার কাছে সরাসরি যেটা প্রশ্নে আসবো যে গাছ লাগান, শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? সুজিতদা শোনা যাচ্ছে? তাহলে এখান থেকে করবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো হেডফোন শুনতে পাচ্ছি, এয়ারফোনটা লাগাচ্ছেন না? আসছে না? তাহলে এই আওয়াজটাও কিন্তু পাচ্ছি না। আমি পাচ্ছি তো, আমি পাচ্ছি। তুমি পাচ্ছো? তাহলে তোমার কথা আমি ভালো করে শুনে নিয়ে দিচ্ছি, বলো। হ্যাঁ, তো আমি বলছি যে এই যে মানুষের কেবলমাত্র গাছ লাগানো এবং গাছকে বেড়ে তো নয়, তুহিন বলছিল যে প্রচুর গাছ ছেদন হচ্ছে। আমরা যেই কসমেটিক ডেভেলপমেন্ট দেখতে পাই প্রকৃতিতে, পরিবেশে এবং তথাকথিত সভ্যতায়, তার ফলে প্রচুর গাছ কাটা পড়ে এবং গাছ কাটার মধ্যে দিয়ে আমরা সভ্যতাকে রচনা করি। আমাদের দরকার পড়ে নদীর গতিকে পরিবর্তন করে দেওয়া, আমাদের দরকার পড়ে পাহাড়ে একেবারে ডিনামাইট দিয়ে ফাটিয়ে রাস্তা তৈরি করা এবং তার জন্য গাছকে উপড়ে ফেলা, কেটে ফেলা। তো সেক্ষেত্রে কতটা জরুরি এবং হ্যাঁ, শুনতে পাচ্ছেন? সেক্ষেত্রে কতটা জরুরি হয়ে পড়ে। আমি সত্যি অসুবিধা করে বুঝতে হলো। তো যাই হোক, যেটা বুঝতে পারছি এবং যা প্রশ্ন আপনি করলে, এটা ধরো এই যে মানে গাছ লাগানো, বাঁচানো এবং আমরা গাছ কেটে ফেললে ক্ষতি, এই সমস্ত নিয়ে যে আলোচনা হচ্ছে, আমরা আরেকটু স্পেকট্রামটা চেঞ্জ করে আরেকটু বড় জায়গা থেকে শুরু করি, সব জায়গাতেই করবো ছোট্ট করেই। সেটা আজকের দিনে এই যে অবস্থার মধ্যে আমরা এসে পৌঁছেছি, এই কোভিড কালে বা তাকে খুব সংকট কাল বলা হচ্ছে, আমরা একটা বিশেষ বিষয়কে কিন্তু কেউ খেয়াল করলাম না। খেয়াল সকলেই করেছি, কিন্তু ততখানি আলাদা করে যে কোনো কারণে হোক গুরুত্ব পেল না, গুরুত্ব দিচ্ছে না। সেটা এই মানে 1 বছরের মধ্যে, অর্থাৎ গত আগস্ট মাস থেকে এমনিতে যেগুলো পৃথিবীতে বড় বড় বনাঞ্চল, তার মধ্যে ফায়ার ইনসিডেন্স হতেই থাকে বিভিন্ন ভাবে, দাবানল বলুক আর এই কারণে হতে থাকে। কিন্তু এবারে সবচেয়ে বড় একটা ম্যাসিভ মানে সংকটকাল আমাদের কাছে এসে দাঁড়ালো, যেটা হচ্ছে ছবিটা চলে গেছে। তো যেটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে আমাজনে যে একটা বিশাল অগ্নিকাণ্ড হয়েছিল, সেটা সকলেই আমরা জানি কম বেশি। কিন্তু এটার যা মানে এর ইম্প্যাক্টটা কি হতে পারে, এটা নিয়ে একটু আলোচনা আমি করি, তাই এটা হয়তো প্রাসঙ্গিক হবে এবং সেটা নিশ্চয়ই নিশ্চয়ই বলা যায়, যারা জানে নিশ্চয়ই সেই কথাটাই হবে। ধরো আমাজন এত বড় একটা সম্পদশালী অরণ্যভূমি সারা পৃথিবীর মধ্যে, যা পৃথিবীর যতগুলো, সেখান থেকে শুধু যা গাছপালা আছে এবং যা তার বনভূমি এলাকা, সেটা ব্রাজিলের একটা অনেকটা অংশ এবং এই দক্ষিণ আমেরিকার আরো 9টা দেশের মধ্যে কিন্তু বিস্তৃত। এত বড় একটা বনাঞ্চল, যাকে আমরা হিসেব মতো বলতে পারি মানে ভারতবর্ষের আকারের তুলনায় পর্যন্ত বড়, মানে বাংলাদেশের থেকে প্রায় 35-36 গুণ বড় এলাকা এই জঙ্গলের অ্যামাজন। এবং এর সারা পৃথিবীর অক্সিজেনের
20% আসে এই আমাজন থেকে। এই আমাজনের আবার আরেকটা দিক হচ্ছে, এ 1/4 অফ কার্বন গোটা পৃথিবী যা প্রডিউস করে, তার শিল্প, নানা রকমের যানবাহন থেকে শুরু করে যাবতীয়তে, তার 1/4 কিন্তু ওই একা শোষণ করে এই একটা বনাঞ্চল। পৃথিবীতে এরকম সমস্ত বনাঞ্চল আছে ছোট বড় মিলিয়ে। মানে আমি বড় বড় গুলোর মধ্যে সরলবর্গীয় যে রাশিয়ার যে অঞ্চল, এগুলো আমি ছাড়লাম আপাতত। আমি এর মধ্যে থাকি আমাজন। এবং এই আমাজনে পৃথিবীর বায়োডাইভার্সিটির সবচেয়ে একটা রিচ এলাকা হচ্ছে এটা। এর মধ্যে যে এবার অগ্নি আমি সংযোগী বলবো, কারণ এখানটাতে একটা নানা তথ্যের থেকে জানা আছে যে এখানে এই মানে প্রথমে কাঁচ কেটে ফেলা হয়, কারণ এটা একটা খালি সারা বছরই একটা এরকম, এটা কিন্তু বায়ু মানে জলবায়ু কিন্তু খুব আর্দ্র, কিন্তু মোটামুটি জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এখানে শুধুমাত্র বৃষ্টিটা ভীষণ কম হয়। কিন্তু এইটুকু শুষ্ক সময়ের জন্য এত বড় দাবানল কিন্তু হওয়ার কথা নয়, রেইন ফরেস্ট। এবার সেখানে এরই মধ্যে দিয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় নদী, যে সবচেয়ে বেশি জলকে ক্যারি করে যেই নদী, সেই আমাজন নদী। এবং তার পাশে বায়োডাইভার্সিটি, পৃথিবীর বায়োডাইভার্সিটি ধরো 4,000-এর উপরে, 4 লক্ষের উপরে রকমের প্রজাতির উদ্ভিদ যেখানে আছে, এবং যেখানে 2.5 লক্ষের উপরে শুধু মানে প্রজাতির শুধু কীট পতঙ্গ আমাদের রয়েছে সেখানটায়, একই সঙ্গে সহস্র প্রজাতির পশু পাখি। এটা বলা হচ্ছে এই কারণেই যে এটা কিন্তু যে এখনো কিন্তু সম্পূর্ণ আগুন আয়ত্তে আসেনি, এবং বিস্তীর্ণ অঞ্চল চলে গেছে সেখানটায় এবং চলছেও। এবং সেখানে ধরো মানে ইয়েরা পশুটা কোন দিকে পালাবে বুঝতে না পেলে শুধু ডাইরেক্ট পুড়ে মারা যাচ্ছে, এরকম ধরনের বহু ভিডিও এসছে। এটা একটা দেখা যাচ্ছে পরবর্তীতে যে এর মধ্যে কিছু রাষ্ট্রীয় প্রশ্রয় আছে, সে সমস্ত জায়গায় যারা ইন্টারেস্ট থাকে যে সমস্ত রাষ্ট্রের, কিন্তু তারপরে গোটা মানে সুবুদ্ধি সম্পন্ন রাষ্ট্রগুলো আবার এক জায়গায় হয়ে তারা চিন্তা করেছিল যে যেই মাফিয়া গ্রুপ এই বন থেকে জঙ্গল কেটে বহুদিন থেকে সাফ হচ্ছে জঙ্গল, সেই জায়গাতে তাদের এরা যদি নতুন করে কোনো কিছু সহযোগিতা করতে পারে সেই দেশগুলোকে অর্থনীতি, কারণ সেই মানে এই পরিবেশ বা অক্সিজেনের মাত্রা, কার্বন ডাই অক্সাইড, এগুলো তো কোনো ভৌগোলিক সীমারেখা মানে না, কোনো দেশের রাষ্ট্রীয় ভৌগোলিক সীমারেখা এদের মানার কোনো বিষয় নেই। গোটা পৃথিবীর যদি বায়ুমণ্ডল এভাবে এতখানি হ্যাম্পার্ড হয়, তাহলে সেটা আমরা যেভাবে ভূস্নায়নের কথা বলছি, বা আমরা যেভাবে আমাদের ওজোন লেয়ারকে যেভাবে মানে ফুটো হতে দেখছি, যাই হোক না কেন তার জন্য যে যা কিছু ইম্প্যাক্ট আমাদের এই টোটাল উষ্ণায়নের ক্ষেত্রে হচ্ছে, তার জন্য যেভাবে বরফের মানে তুন্দ্রা অঞ্চল থেকে বরফ গলছে বা হাই অল্টিটিউড থেকে মেল্টিং হচ্ছে, এগুলো সমস্ত একটা জিনিসের সঙ্গে একটা লিঙ্ক। প্রকৃতি গোটা বিষয়টাকে এত সুচারুভাবে সাজিয়েছে যে আমরা যদি কোনো জায়গায় মানুষ এভাবে ইন্টারাক্ট করি তাকে, তার কিন্তু ফল হয় সুদূর প্রসারী। এবার এই যে সময়টা, যেই সময়টায় দাঁড়িয়ে আমরা বৃক্ষরোপণের কথা বলছি, আমরা যদি দেখি ভারতবর্ষের পার্সপেক্টিভ যদি ফিরে আসি, মানে 2006 সালের মোটামুটি যা সার্ভে হয়েছিল, ফরেস্ট সার্ভে, তাতে প্রায় 30% কাছাকাছি কিন্তু গাছ ছিল। আর আজকের দিনে ভারতবর্ষের টোটাল বনভূমির পরিমাণ দাঁড়িয়েছে 21 সামথিং, এবং বৃক্ষাচ্ছাদিত মিলিয়ে 2.9, ধরো 3% সব মিলিয়ে এখন 24%-এর আশেপাশে আমাদের মানে বনভূমি। তাহলে এই সময়টায় প্রচুর কমেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা দুর্ভাগ্য অবস্থা বলতেও ভালো লাগছে না, সেটা কিন্তু যারা যে সমস্ত রাজ্যগুলোতে গাছের যা পরিমাণ, এই মানে গড় যে ভারতবর্ষের যা গড় তার তুলনায়, সেখানে কিন্তু আমরা যথেষ্ট পিছিয়ে আছি। যদিও প্রথম 5টার মধ্যে নেই, প্রথম 5টা অন্যান্য প্রভিন্স গুলো আছে, কিন্তু আমাদের এই এটা মানে এই মুহূর্তে গড় কিন্তু 14-15 কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গে, মানে ন্যাশনাল গড়ের থেকে আমরা তো পিছিয়ে আছি। ওই জন্য আমাদের সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে সবুজায়নের আন্দোলনে, সবুজায়নের পথে, কিভাবে সবুজের সঙ্গে এগিয়ে আসতে হবে। ওটা বাড়ির পাশে হোক, জায়গা যে কোনো জায়গায় হোক, সবুজায়নটা কিন্তু করতেই হবে। আজকের দিনে সেই শপথটা নেওয়ার একটা দিন। একই সাথে আমাদের গোটা ধরো 17 সাল থেকে 19 সাল, মানে 2 বছর পর সার্ভে হয়, সার্ভে, তাতে দেখা যাচ্ছে 17 সাল থেকে 19 সালে কিন্তু আমাদের দেশে গাছের পরিমাণটা বেড়েছে। এবং সেই বাড়াটা একটা আশার কথা, কারণ প্রায় মানে অনেকটাই বেড়েছে, প্রায় বলছে ওরা যে 5,000 বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত আমাদের গাছের বনভূমি এক্সপ্যান্ড করেছে। সেটা খুব ভালো কথা, কিন্তু এর সঙ্গে যেটা যুক্ত হয়, কিন্তু আমরা তো এখনো অনেকটা পিছিয়ে। তো সেই জন্য গাছ লাগানোর দিনে, আজকের অরণ্য সপ্তাহের দিনে, যদিও অরণ্য দিবস কিন্তু তোমরা সকলেই জানো বোধহয় যে ওটা 21শে মার্চ,
21শে মার্চ। রাষ্ট্রসংঘে ঘোষিত যে দিবস সেটা না, কিন্তু 21শে মার্চ। এটা আমাদের জাতীয় আমি তোমার দিন কথা শুনতে হিসেবে। পাচ্ছি না সুমিত। না, তুমি বললাম তো এটা আমাদের জাতীয় দিন হিসেবে। হ্যাঁ, ওই এটা পড়ে নিলে শুনতে পাবেন। ওই যে এক মিনিট, আমি একটু ব্যবস্থা চেঞ্জ করে নিচ্ছি। ইয়ারফোনটা পড়ে নিলে। হ্যাঁ, বলো। জানিয়েছেন, তা মতামত গুলো পড়ে নিচ্ছি, পরবর্তী মতামত গুলো পড়ে নিচ্ছি। শুধু এসছে, অনেক অনেক মানুষ দেখছেন। হ্যাঁ, একটু আমি মতামত গুলো পড়ে নি। সুজিত দা, একটু মতামত গুলো পড়ে নি। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম সেখান থেকে দেখতে পাচ্ছি যে শাশ্বতী ভৌমিক বলেছেন শুভ সন্ধ্যা, ওইটুকু আমরা পড়েছিলাম। তারপরে যাই, তারপরে চন্দনা রায় লিখেছেন শুভ সন্ধ্যা, ইন্দ্রাণী সেন লিখেছেন শুভেচ্ছা রইল, নির্মল ঘোষ শুভ সন্ধ্যা। তারপরে আনন্দ ভট্টাচার্য আবার লিখেছেন ভালো হচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা সুজিতদার কথায় যাই আরেকবার। সুজিতদার কথায় যাই, তারপরে আমরা আবার নতুন মতামতগুলোতে যাব। সুজিতদা, আপনি এবার শুনতে পাচ্ছেন পরিষ্কার? এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা যেই আলোচনাটা ছিলাম, এটাতে দেখা যাচ্ছে যে পৃথিবীময় যদি এই অবস্থাটা তৈরি হয় যেখানে মানুষের লোভ, মানুষের মানে অর্থনৈতিক চাহিদা পূরণ, লালসা, এই সমস্ত একটা দেশে দেশেই তো সেই চক্রটা থাকেই, এবং সেটা এমন ভাবে সারা পৃথিবীময়, কারণ আমি পরিবেশের সম্বন্ধে আলোচনা করতে গেলে অনেক সময় আলোচনাটা একটু ছড়িয়ে যায়, মানে পৃথিবীময় হয়ে যায়, কারণ এই পরিবেশটা আমাদের প্রশাসনিক শুধু রাজ্যের পরিবেশ বা রাষ্ট্রের পরিবেশ বলে হয় না, সারা পৃথিবীর পরিবেশ নির্ভর করে ইকোসিস্টেমটাকে বজায় রাখতে। ঠিকই। তাহলে পরে এটাকে শক্ত হাতে দমন করা, যেরকম আমাদের ভারতবর্ষে কিন্তু এবং পশ্চিমবঙ্গে একই সঙ্গে এই বনপুরি এই ব্যাপারটা কিন্তু অনেকটা রেস্ট্রিক্টেড হয়েছে একটা সময় থেকে। আমরা যখন আজ থেকে 15 বছর 20 বছর আগে এক সময় বা আরো আগে তো আরো ভীষণ খারাপ অবস্থা ছিল, তারপরে আবার পরবর্তীকালে শুনতাম, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে তার একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং গাছ লাগানোটা যে একটা অপরাধ, গাছ কাটা যেটা অপরাধ, সেটা কিন্তু সাধারণ কাছে একটা চালু হয়েছে এই আইডিয়াটা। এখন দুটো জিনিস আমাদের, ধরো একেবারে লোকাল স্টেজে যদি কথাটা বলতে আসি, তাহলে এই যে এখন নগরায়নের জন্য যেভাবে গাছগুলো কাটা হচ্ছে এবং রাস্তা সম্প্রসারণের জন্য কাটা হচ্ছে, এবং বলা হচ্ছে এত গাছ কাটা হচ্ছে, এত গাছ লাগানো হচ্ছে, একটা বড় গাছ, হ্যাঁ, একটা বড় গাছ কাটার মানে কিন্তু অনেকটা বিষয়, কারণ হচ্ছে একটা বড় গাছ হচ্ছে ওই জায়গায় পৌঁছতে এই গাছগুলো অনেকটা সময় লাগে, এবং সেই জন্য এখন নানা রকমের টেকনোলজি আবিষ্কার হয়েছে, যে টেকনোলজিতে পৃথিবীর বড় বড় দেশগুলো, আমি তো আজ থেকে বহুদিন আগে প্রথম খবরটা যখন পড়েছিলাম, সেটা আজ থেকে প্রায় 8-10 বছর আগের কথা বলছি, তখন দেখছি বড় গাছকে ট্রান্সপ্লান্ট করা যায়, বড় গাছকে নিয়ে এসে আবার লাগানো যায়। যদি কোনো অসাধু নেক্সাস না তৈরি হয়, এই গাছটা কাটতে হচ্ছে, অতএব তার সঙ্গে আগের থেকে লিঙ্ক হয়ে গেল, এই গাছটা কেটে কারা তার ভাগ পাবে ইত্যাদি ইত্যাদি, তাহলে পরে তা যদি না হয়, সত্যিকারের একটা অন্য একটা কাজের জন্য এটাকে মানে কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু গাছকে ট্রান্সপ্লান্ট করা যায়, একটু সরিয়ে লাগানো যায়, তার জন্য নানা রকমের বড় বড় ধরনের মেশিন বেরিয়েছে যেটা এটাকে ট্রান্সপ্লান্ট করা যায়। আমাদের দেশে সেটার খুব বেশি প্রচলন দেখতে পাচ্ছি, এটা খুব জরুরি, কারণ বড় গাছকে ওইভাবে কাটা শুধুমাত্র একটা নগরায়নের কারণে, আর এই নগরায়ন এবং এই যে বাড়ি ঘরের যেভাবে সম্প্রসারণ, এর জন্য যে এর সঙ্গে কিন্তু চলে আসছে, আজকে গাছের কথা যেটা বলছো, তার সঙ্গে ভূগর্ভস্থ জল কিন্তু খুব লিঙ্ক। সেটা আমরা আসবো ভূগর্ভস্থ জলে আমরা আসবো। আমরা প্রাথমিকভাবে এই গাছের পর্বটা ছেড়ে নিয়ে আমরা ভূগর্ভস্থ জলের কথা আসবো, কারণ গাছের সঙ্গে জলেরও সম্পর্ক রয়েছে, আমাদের বাঁচার সম্পর্ক রয়েছে। আমি তুহিনের কাছে একটু যাবো, তার আগে মতামত দ্রুত একটু পড়ে নিই। অনেক মতামত পড়েছে, সবারটা হয়তো যখন 2-3টে লিখেছেন সবারটা পড়া সম্ভব হবে না। নিবেদিতা সেন আমেরিকা থেকে লিখছেন, সুবিশ শুনছি বাবা। কাকিমা নমস্কার, থাকবেন আমাদের সঙ্গে। সুভাষ চক্রবর্তী আসতে একটু দেরি হচ্ছে, লিখেছেন শুভ সন্ধ্যা, শুভেচ্ছা রইল। সন্দীপা নন্দী লিখছেন দাদা শুভেচ্ছা রইল, সাথে আছি। সুমনা দীপঙ্কর ঘোষ লিখছেন আছি দাদা। সুচিস্মিতা রায় লিখছেন ভালো লাগছে, গুড ইভিনিং। কমল দাস বালুঘাট থেকে লিখছেন নেটে গন্ডগোল করছে, ঠিকই।
সৌম্যজ্যোতি হল ধূপগুড়ি থেকে লিখছেন খুব ভালো। ঋষি লিখছে আবার বিমল দাকে মিস করছে। হ্যাঁ, আমরাও মিস করছি, বিমল দা আসতে পারেননি। এরপর কাজল দাস আমার বন্ধু প্রতিবেশী লিখছেন বেশ হচ্ছে আষাঢ়ে ধারার ন্যায় সুবীর এ সঞ্চালনা, কবিতা পাঠের আসর ধীরে ধীরে বান ডেকে আনবে। একটা পড়েছি। সুব্রত চক্রবর্তী লিখছেন উপস্থিত গুণীজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অসিত ভট্টাচার্য বলছেন ভালো হচ্ছে। রিনা রায় বলছেন শুনছি, শুভ সন্ধ্যা। ডক্টর জয়দীপ দি আবার লিখেছেন খুব ভালো বলছেন। মৈত্রী সান্যাল বলছেন শুভ সন্ধ্যা, ভালো লাগছে। নবারুণ চৌধুরী শিক্ষক এই শহরের এবং সুজিতদার আত্মীয়, তিনি দেখছেন আমাদের অনুষ্ঠান, ভালো লাগছে। শুভ সন্ধ্যা, ভালো বিষয়, ভালো আলোচক, সম্প্রচারের উদ্দেশ্যে সাফল্য অর্জন করুক। ধন্যবাদ। জুই ভট্টাচার্য এই শহরের একজন বাচিক শিল্পী, সঞ্চালিকা। একটু দেরি হলো, দেখছি, দেখতে থাকো। নবরন্দা বলছেন আওয়াজে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, ঠিকই হচ্ছে, আমি মাঝে মাঝে কেটে যাচ্ছে। জয়শঙ্কর আমাদের এই রাজ্য তো বটেই এবং সারা পৃথিবীর মধ্যে একজন উজ্জ্বল নাম লোকসঙ্গীতের জগতে, তিনি দেখছেন অরিন্দম খুব খুব ভালো হচ্ছে। ও কি ও বন্ধু কাজল ভ্রমরা সোনাস। আচ্ছা, অরিন্দমকে লিখেছে, অরিন্দম তোমার জন্য থাকলো। জয়শঙ্কর তোমার জন্য একটা আবদার করেছে। আশা ভরসা বলছে বা খুব ভালো লাগলো। মলয়দা আবার লিখেছেন মাইকের সেটিংটা ঠিক করা দরকার। কার মাইকের সেটিং? অনেকগুলো মাইক, বুঝতে পারছি না, মনে হয় অরিন্দমের কথা বলেছেন। শান্তনা বসাক লিখেছেন অনেক দিন পর লাইভে থাকতে পারি, খুব ভালো লাগছে, ধন্যবাদ সুবীর, ঋতুহীন ভালো বিষয়। ধন্যবাদ শান্তনা, আমাদের সাথে থেকো। সুনন্দিত চৌধুরী অত্যন্ত গুণী একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং দূরদর্শনের এডিটর ছিলেন, এখন কলকাতায়। প্রত্যেক দিনের মতো আজও আছি, থেকো, এভাবেই থেকো। এবার আমরা আবার তুহিনের কাছে চলে যাই, দ্রুত কিছু মতামত করলাম, আরো অনেক মতামত রয়েছে, আমরা তুহিনের কাছে চলে যাচ্ছি, পরে আবার যাব, মতামতে যাব। তুহিন শুনতে পাচ্ছ? সুজিতদা যেখানে শেষ করলেন অ্যামাজন জঙ্গলের কথা, সেখানে ইকোসিস্টেমের পরিবর্তনের কথা, পৃথিবী জুড়েই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, সেই সঙ্গে আমার দেশ, আমার রাষ্ট্র তো বটেই। এই যে ফরেস্ট মাফিয়া, তারা বৃক্ষ ছেদন করছেন, তার ফলেও বৃক্ষ থাকছে না, এটি যেমন সত্যি, তেমনি সুজিতদা যেই ইঙ্গিত দিয়ে শেষ করলেন যে ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে যাচ্ছে, নদী তার গতিপথ পরিবর্তন করছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, তার ফলে আমাদের যাপন জীবনে আমরা এই ধীরে ধীরে সেদিকে যাব, যে আমাদের আগামী জীবন এই করোনা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভাবতে হচ্ছে আগামী জীবন কি আমরা ফিরে পেতে পারবো, আগের মতন জীবনে কি ফিরে পেতে পারবো। গত বছর আমরা দেখেছি যে আমরা জানতাম রাজস্থানে জল কম হয়, আমরা জানতাম মহারাষ্ট্রে জল শুকিয়ে যাচ্ছে, আমরা দেখেছি তামিলনাড়ুতে 400 টাকা 500 টাকা প্রতি লিটার জল মানুষকে কিনে খেতে হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে ভূগর্ভস্থ জল এবং বৃক্ষ ছেদন কোন জায়গায় দাঁড়িয়েছে, কোন মানে ভারতবর্ষে 56,000 গ্রামে 19 লক্ষ পরিবার, তার মধ্যে প্রায় 60 কোটি মানুষ দেখতে পাচ্ছে যে তারা ঠিক মতো করে পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। এটি অত্যন্ত সাংঘাতিক জায়গায় আমরা পৌঁছে গেছি। এই মুহূর্তে কি ভাবছো এই বিষয়গুলো নিয়ে? শুধু কি বৃক্ষ নাকি বৃক্ষের সঙ্গে ছড়িয়ে আছে এই বিষয়গুলো এবং গ্লোবাল ওয়ার্মিং, সমস্তটা নিয়ে তোমার মতামত জানতে চাইছি। তুহিন। তুহিনের নেটটা খুবই আজকে সমস্যা দিচ্ছে মনে হয়। তুহিন বালুরঘাটে, তুহিন আমার প্রশ্ন শুনতে পেয়েছে, কিন্তু তার আগে আমরা কিছু মতামত একটু দেখে নিই। তার আগে মতামত দিয়েছেন তুহিন, আস্তে আস্তে আমরা মতামতগুলো পড়িনি। চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় লিখেছেন তথ্যভিত্তিক আলোচনা প্রয়োজনীয়। শিমুল পারভিন বাংলাদেশ থেকে লিখেছেন, তিনি অত্যন্ত গুণী একজন আবৃত্তিকার কবি, লিখেছেন ভালো লাগছে। ঝর্ণা বর্মন আমার প্রতিবেশী, সে লিখেছেন শুভেচ্ছা রইল। শেলী মুখোপাধ্যায় লিখেছেন দারুণ। সুব্রতা দত্ত রায় বিশ্বাস লিখেছেন ওরে সবুজ ওরে অবুজ, আদমরাদের ঘামের তুই বাঁচা, প্রকৃতিকে সুস্থ রাখার ভালো রাখার এই শ্রেষ্ঠ উপস্থাপনা, মরু বিজয়ের কেতনরাও হে শূন্য হে কোমল প্রাণ। ঠিকই তো। বিপুল মৈত্র লিখেছেন আলোচনা খুব প্রাণবন্ত। শিপ্রা দেব রায় লিখছেন অনুষ্ঠান ভালো লাগছে। এর পরবর্তীতে অনিল বর্মন গোস্বামী এই শহরেরই,
তিনি লিখেছেন, অত্যন্ত গুণী শিল্পী একজন, লাইভ প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, খুব প্রাসঙ্গিক। সুবীর ও সুজিত রাহাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে তুহিনও আছে, অরিন্দম আছে, অনিন্দা মনে করে দিলাম। শুভশ্রী নন্দী আমেরিকা থেকে দেখছেন, অত্যন্ত নামী একজন লেখিকা এবং আবৃত্তি শিল্পী, খুব ভালো লাগছে, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, আমাদের সাথে থাকুন। জুই আবার লিখেছেন, মূল্যবান আলোচনা, কিন্তু আজ নেটে সমস্যা হচ্ছে বৃষ্টি হলে এমনই হয়। অজয় মজুমদার লিখছেন, সাথে আছি, খুব ভালো লাগছে, অনেক অজানা তথ্য শুনতে পাচ্ছি। শুভময়দা লিখছেন, এই শহরে তো বটেই, সারা পশ্চিমবঙ্গের অত্যন্ত আমাদের পরিচিত একজন সাহিত্যিক, কথাশিল্পী, লিখছেন সুন্দর চলুক। আমরা তুহিনের কাছে আরেকবার যাই। তুহিন, তুহিন শুনতে পাচ্ছ? বালুরঘাটের নেটে হ্যাঁ, শুনতে পাচ্ছি সুবিধা। হ্যাঁ, যে প্রশ্ন করেছিলাম, তারপর তুমি একটু সুবিধা শুনতে যে পাচ্ছি। প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা কি শুনেছিলে, যে সুজিত? শুনতে পেয়েছি, আমি শুনতে পেয়েছি। হ্যাঁ। আমি যেটা বলতে চাইছি যে গতকাল থেকে ক্লোরোফিল নামে একটা কবিতা সিরিজ শুরু করেছি। সেই কবিতার কথা বলে আমি সেই প্রসঙ্গে দ্রুত চলে যাচ্ছি। বাহ, শুনুন একটু কবিতা। শুধু একটি গাছপাতার ছবি, কবিতার শিরোনাম। জুরাসিক যুগের জীবাশ্ম একটা চিঠি পাঠিয়েছে, ডাক বাক্স ফাঁকা, চিঠি বলে কোনো ডাক নেই, তবু চিঠিটা এসেছে। গাছ পিয়নের বুক পকেটে নাকি দেখা গিয়েছে সেই চিঠি। এই প্রবল ঝড় বাদলের দিনেও সে চিঠি ভেজেনি, অথচ তার গায়ে কোনো রেনকোট নেই অথবা মাথায় ছাতা। তার মাথায় বিদ্যুৎ খেলে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকলেও তরিদা হতেও হয়নি সে কোনোভাবেই। কোনো কিছু লেখা নেই, শুধু একটা গাছপাতার ছবি। করোনা যুগের পাখি চিনে ফেললো সে চিঠি। তার প্রপিতামহে যেন শুনেছিল সেই চিঠির কথা। ডাক বাক্স ফাঁকা, চিঠি বলে কোনো ডাক নেই, তবু চিঠিটা এসেছে। প্রজাপতির পাখনা পাতায় লেগে আছে সে চিঠির রং। ডোডো পাখির নাকি ডিম ফুটে সম্ভাবনা এসেছে। সেই বার্তা নিয়েই এগিয়ে আসছে গোলাপি মাথা হাঁসেরা। সুবিধা, তুমি একটা অসাধারণ জায়গায় শেষ করলে, যে সত্যি তো, আমরা যখন করোনায় আমরা ঘরবন্দি হয়ে আছি, গোলাপি মাথার হাঁসেরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে, ডলফিন তারা মুখ তুলে তাকাচ্ছে। এমনকি আমাদের যেই হাতিরা রোজ কাটা পড়তো ডুয়ার্সের রেল লাইনে, তারা কিন্তু অনেক দিন ধরে আর মারা পড়ছে না, কারণ রেল লাইনই সেদিকে যাচ্ছে না। তো এই পৃথিবীতে তো বাসযোগ্য করার, মানে থাকার অধিকার কেবলমাত্র আমাদের নয়, প্রাণীর, একটি ছোট্ট পিঁপড়েরও আছে। তোমার কথা শুনি একটু। একদম সুবিধা, খুব সঠিক বিষয়টা হচ্ছে যে আমি যে বিষয়টা বলতে চাইছি, তুমি যেটা বললে একদমই তাই। এই পৃথিবী, মানুষ, আমরা মনে করেছিলাম যে পৃথিবীটা শুধু আমাদের, তা তো নয়। প্রকৃতির অন্য সন্তানেরা রয়েছে, তাদের যতটুকু অধিকার আমাদেরও ঠিক ততটুকুই অধিকার। কিন্তু আসলে আমরা শিল্প বিপ্লব পরবর্তী অধ্যায় থেকে এখনো পর্যন্ত ভুল উন্নয়নের সংজ্ঞায় মেতেছি। অর্থাৎ পরিবেশ প্রকৃতিকে গুরুত্ব দাও, প্রকৃতি বান্ধব ভাবেও যে এগিয়ে যাওয়া যায়, সেটা আমাদের করোনা যুগ মনে করিয়ে দিল। আমি এই প্রসঙ্গে বলি যে কিছুদিন আগে আমার একটি টুইট পছন্দ করেছেন রাষ্ট্রসংঘের পরিবেশ কার্যক্রম, অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর ইঙ্গার অ্যান্ডারসন। তিনি কিছুদিন আগে বিবিসি কে দেওয়া একটা সাক্ষাৎকারে বলছিলেন যে করোনা ভাইরাস ইজ আ মেসেজ টুয়ার্ডস আস, অর্থাৎ প্রকৃতি করোনা ভাইরাসের মাধ্যমে একটা মেসেজ আমাদের কাছে পাঠাচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। আমাজনে, অস্ট্রেলিয়া দাবানল, মুহুর্মুহু এত ঘূর্ণিঝড়, ক্রমশ জলের স্তর নিচে চলে যাচ্ছে, পৃথিবীটা ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। কোথাও তো গিয়ে আমাদের থামতে হবে, কোথাও তো গিয়ে আমাদের প্রকৃতির কথা আমরা কি আগে ভালো ছিলাম না? আমাদের যারা পূর্বপুরুষ, তারা কি ভালো ছিল না? তারাও তো এগিয়েছে, তারা প্রকৃতিকে সাথে নিয়ে গিয়েছে। রবি ঠাকুর বলেছিলেন না যে যতদিন মানুষ অরণ্যাচর ছিল ততদিন প্রকৃতির সাথে তার সখ্যতা ছিল নিবিড়, কিন্তু ক্রমে সে যখন নগরবাসী হলো, প্রকৃতির প্রতি মমত্ব সে হারালো। আসলে এই যে বন্ধুতা, এই যে মমত্ব, এটা আমরা হারিয়ে ফেলেছি। করোনা আমাদেরকে সেটা মনে করিয়ে দিয়েছে। তুমি খেয়াল করে দেখো, এবং আমার মনে হয় সবাই খেয়াল করে দেখেছেন, যে এই সময়, অর্থাৎ এই লকডাউনের সময়,
গাছে গাছে প্রচুর পাখি দেখা গেছে, পাখিদের গান শোনা গেছে। তুমি যে প্রসঙ্গগুলো তুললে, যে বন্য প্রাণ বাইরে বেরিয়ে এসেছে, বাতাস অনেক নির্মল, জল অনেকটা স্বচ্ছ, পরিবেশ নীতি, পরিবেশের বিভিন্ন উদ্যোগ যেটা করতে পারিনি লকডাউন কিন্তু করেছে। বিভিন্ন নদীর জল অনেক সময় দেখা গেছে স্বচ্ছ। ফলে আমাদের অ্যাপ্রোচ, আমি যেটা বলছি যে আমাদের অ্যাপ্রোচ এখন করোনা পরবর্তী পৃথিবীতে একটা মিনিমালিস্টিক অ্যাপ্রোচ রাখতে হবে। অর্থাৎ জীবন যাপন করতে হবে যতটুকু না হলে নয় তা দিয়ে, আমরা কিন্তু ভালো থাকবো। এই যে কিছুদিন আগে চেন্নাইয়ে মানুষ 400 টাকা লিটার জল কিনে খেয়েছে। একটা ট্রেন, গোটা ট্রেন গেছে জল। গুজরাটের একটা জায়গা আছে, সেখানে রীতিমতো ওয়াটার মার্কেট বসে, সপ্তাহে একদিন করে সেখানে জল বিক্রি হয়। আজকে এটা কোপেনহেগেনে প্রথমে জিরো ওয়াটার ক্যাম্পেইন শুরু হয়েছিল, তারপরে বেঙ্গালুরুতে দেখলাম, চেন্নাইয়ে দেখলাম। কিন্তু আমরা যদি অভিজ্ঞতা থেকে বলি, আমাদের চারপাশের পরিপার্শ্ব কি বদলায়নি? আমাদের বিশ্ব উষ্ণায়ন কি স্থানীয়ভাবেও থাবা বসায়নি? জলের সংকট কি আমাদের ঘরের আশপাশেও নেই? আমাদের দক্ষিণ দিনাজপুরে তপন বলে একটা জায়গা রয়েছে, এবং আমি জানি যে এই তপনের মতো আরো অনেক জায়গা আছে যেখানে গ্রীষ্মকালে জলের স্তর হুহু করে নেমে যাচ্ছে। আসলে আমরা যে সারফেস ওয়াটার, তাকে পুনর্ব্যবহার করার যে পদ্ধতি এবং তার প্রয়োগ, সেটা করতে পারিনি। অর্থাৎ ওই যে বললাম, প্রকৃতির দিকে আমরা তাকাইনি, আমরা শুধু অগ্রগমন করেছি, আমরা শুধু সভ্যতাকে এগিয়ে নিয়ে গিয়েছি। কিন্তু প্রকৃতিকে ভালো রেখেও যে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এখানেই সাস্টেনেবিলিটির কথা আসবে। অর্থাৎ টেকসই উন্নয়ন। 1987-তে যখন ব্রুন্টল্যান্ড কমিশন বলছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফিউচার, অর্থাৎ এক পৃথিবী এক নীতি, অর্থাৎ আমি এমন ভাবে আমার সম্পদকে ব্যবহার করব যা আমার তো প্রয়োজন মেটাবেই, ভবিষ্যতের জন্যও তা বাঁচিয়ে রাখবে। ঠিক। তো আমরা তো এইটা মাথায় রাখি, আমরা তো এটা ভুলে গিয়েছিলাম। ফলে আমার মনে হয় যে আমরা আবার প্রাকৃতিক যে সম্পদগুলো আছে তাকে রক্ষা করার, তাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেই অনুযায়ী পরিবেশ নীতি, সেটা প্রশাসন যেমন কাজ করবে, বিভিন্ন সরকার যেমন তাতে উদ্যোগী হবে, কিন্তু মানুষ যদি তাকে সহযোগিতা না করে, মানুষ যদি সবুজ মনের না হয়, তার চেতনা সমৃদ্ধ না হয় সবুজ ভাবনায়, তাহলে কিন্তু খুব সামনে আরো কঠিন সংকট আসছে, আরো ভয়ঙ্কর দিন আসছে। সুবিধা এই কতটা ভয়ঙ্কর দিন, কতটা কঠিন সময় আসে, সেই নিয়ে আমরা আমাদের আলোচনাকে চালিয়ে যাব। তুহিন, তুমি আমার সাথে থেকো। আমি দ্রুত একবার অরিন্দমের কাছে যাব, আরেকটি গান শুনে নেব, কিন্তু তার আগে আমরা মতামতগুলো পড়িনি। প্রচুর মতামত আসছে দেশ বিদেশ থেকে, কারণ তারাও আমাদের এই অনুষ্ঠানের এটাই মজা যে তারা সকলেই আমাদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করতে পারে। স্বাভাবিকভাবে তাদেরকে সমানভাবে মর্যাদা দিয়ে তাদের প্রত্যেকটি মতামত আমি পড়ার চেষ্টা করছি। দেবেশ রাম বলছেন সময় উপযোগী আলোচনা। বিনিতা সরকার বলছেন মূল্যবান আলোচনা, ঋদ্ধ হলাম। জয় শঙ্কর সঙ্গীত শিল্পী, আমাদের লোকগানের শিল্পী, এই অনুষ্ঠানে তিনি ছিলেন, লিখেছেন সুবিদ্যা সঞ্চালনা অতুলনীয়। ধন্যবাদ, ধন্যবাদ জয়। সুনন্দিত আবার লিখেছেন, সুনন্দিতের কথা আগে বলেছি, ইকো হচ্ছে কেন? হ্যাঁ, ইকো হচ্ছে, আমি মাঝে মাঝে বুঝতে পারছি। বালুরঘাটের নেটে একটু মনে হয় সমস্যা, যখন তুহিনের কাছে যাচ্ছি একটু কোথাও একটা অসুবিধা হচ্ছে মাঝে মাঝে। নবারুণ দাবার লিখেছেন খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠানটি। মনতোষ সরকার লিখছেন এমন অনুষ্ঠান সচরাচর দেখা যায় না। ধন্যবাদ, সাথে থাকুন। রুমা ঘোষ বালুরঘাট থেকে লিখছে, আমাদের দুজনেরই পরিচিত তুহিন এবং আমার বন্ধু। তুহিন, আমি আছি, নিশ্চয়ই থেকো। এরপরে রুমা ঘোষ বলেছে খুব ভালো লাগছে। বিপুল মৈত্র আমাদের উত্তর দিনাজপুরের শিক্ষক, একজন মাননীয় শিক্ষক, তিনি লিখছেন অরণ্য সপ্তাহের উদযাপনের দিনে প্রকৃতি নিয়ে এই আলোচনা অনেক প্রকৃতির প্রতি নতুন করে ভাবতে উৎসাহিত করবে। ঠিক বিপুল, এইভাবেই থেকো আমাদের সাথে। বুবন চৌধুরী লিখছেন সুবিদ্যা আপনার মুখে শুনবো কি, ফিরে দাও এই অরণ্য। ও হ্যাঁ, দাও ফিরে সে অরণ্য, লওবে নগর, লও যত লৌ হলষ্ট কাষ্ট প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও ফিরে তপবন পুণ্য ছায়া রাশি, গ্লানিহীন অতীতের দিনগুলি। তুহিনের কথায় সেই কথাই অনুরণন। কতটা আমরা পেছনে ফিরতে পারবো আমরা জানি না। জয়তী ভট্টাচার্য আমার ঘর থেকে লিখছে, আলোচনা যত শুনছি ততই সমৃদ্ধ হচ্ছি, অনেক অজানা কথা প্রকৃতি সম্পর্কে জানতে পারছি। দুই আলোচক সঙ্গীত শিল্পীকে আমার সবুজ সতেজ শুভেচ্ছা জানাই। এরপরে মিতা দত্ত লিখছেন খুব ভালো লাগছে প্রকৃতি নিয়ে এই আলোচনা,
অর্চনা ঘটেও বাংলাদেশ থেকে লিখছেন, মূল্যবান আলোচনা, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রকৃতি ধ্বংস করে আমরা সুবিধে ভোগ করছি। পাহাড়ের মৌনতা, সাগরের কুলুধ্বনি, পাখিদের কলতান সবই আমাদেরকে মুগ্ধ করে। আমি এবার দ্রুত একবার অরিন্দমের কাছে চলে যাই। অরিন্দম, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে, তোমার কাছে একটা গান শুনবো। জয়শঙ্কর একটি গান শুনতে চেয়েছে, কিন্তু এবার একদম মাইক্রোফোন ছাড়া, মাইক্রোফোনে খুব ইকো হচ্ছে। তুমি আরেকটি গান শোনাও প্রকৃতি পরিবেশ নিয়ে। জয়শঙ্কর কাজল ভ্রমরা চেয়েছে দাদা, প্রকৃতি পরিবেশ আগামী যাপন সেই ধরনের। প্রকৃতি পরিবেশের আমাদের তুহিনদা এত সুন্দর কথা বলছিল না, ওই মাটির নিচে জল, সেটা নিয়ে আমার আরেকটি লেখা জল দাদা চল। বাহ, একটি গান লেখা, আমার লেখা প্রচলিত সুরে। শুনতে পাচ্ছ দাদা? শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আর মাইক্রোফোন লাগবে না, এভাবেই গাও। হ্যাঁ শুনতে পাচ্ছি, খুব সুন্দর। জলবায়ু সমস্যা মিটবে গাছ লাগাবো, ভালো রাখতে বন্ধু গাছ লাগাবো। জলবায়ু সমস্যা মিটবে গাছ লাগাবো, ভালো রাখতে বন্ধু গাছ লাগাবো। দুর্যোগের মহামারী থেকে নাও শিক্ষা, মনে রেখো তুমি বাঁচবে পরিবেশ হলে রক্ষা গো। মনে রেখো তুমি বাঁচবে পরিবেশ হলে রক্ষা। তাই বলি জলবায়ুর সমস্যা মিটবে গাছ লাগাও গো, ভালো রাখতে বন্ধু গাছ লাগাও গো। জলবায়ুর সমস্যা মিটবে গাছ লাগাও গো, ভালো রাখতে বন্ধু গাছ লাগাও গো। দুর্যোগের মহামারী থেকে নাও শিক্ষা, মনে রেখো তুমি পারবে পরিবেশ হলে রক্ষা রে। মনে রেখো তুমি বাঁচবে পরিবেশ হলে রক্ষা। লাল হলুদ ফুল ফুটবে হবে সবুজ মোর, লাল হলুদ ফুল ফুটবে হবে সবুজ মোর। চলো ধরো চলো ধরো শোনো বন্ধু চল, ভালো থাকতে ভালো রাখতে গাছ লাগাবো। নানা রকম ফল খেতে গাছ লাগাবো, ভালো থাকতে ভালো রাখতে গাছ লাগাবো। নানা রকম ফল খেতে গাছ লাগাবো। জলবায়ুর সমস্যা মিটবে গাছ লাগাবো, ভালো রাখতে বন্ধু গাছ লাগাবো। পাহাড় কেটে রাস্তা বানিয়ে করছে বনভূল, পাহাড় কেটে রাস্তা বানিয়ে করছে কেন ভুল। প্রকৃতি বাঁচাতে বন্ধু ভুল। পাহাড় কেটে রাস্তা বানিয়ে করছে বন্ধু ভুল, প্রকৃতি বাঁচাতে কঠোর আরো কঠোর ভুল। বলছি শরীরটা কেটে রাস্তা বানিয়ে করছো কেন ভুল, প্রকৃতি বাঁচাতে বন্ধু কঠোর। মাটির নিচে জল খুঁজছো কত ডুবে যায়, মাটির নিচে জল খুঁজছো কত ডুবে যায়। প্রকৃতি প্রতিশোধ নিলে কোথায় পাবে আহার গো, প্রকৃতি প্রতিশোধ নিলে কোথায় পাবে আহার। জলবায়ুর সমস্যা মিটবে গাছ লাগাও গো, ভালো রাখতে বন্ধু গাছ লাগাও গো।
রাস্তা বানাচ্ছি, ঠিক 10 তলা ঠিক বাড়ি বানাচ্ছি। সুরিন্দার সুবিধা এবং সুজিত বাবুর আলোচনার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলি। পিচের রাস্তা আর চাই না 10 তলা বাড়ি, কাটলে বন্ধু এবার তোমার সাথে আরি। আহা পিচের রাস্তা বন্ধু চাই না 10 তলা বাড়ি, কাটলে বন্ধু এবার তোমার সাথে আরি। মাঠ ভরা ফসল চাই নদী ভরা মাঠ, মাঠ ভরা ফসল চাই নদী ভরা মাঠ। প্রকৃতি হোক যাপন সঙ্গে আর কেটো লাগা, প্রকৃতি হোক যাপন সঙ্গে আর কেটো লাগা, প্রকৃতি হোক যাপন সঙ্গে আর কেটো লাগা, প্রকৃতি হোক যাপন সঙ্গে আর কেটো লাগা। সমস্যাকে কাছে লাগাও গো, ভালো রাখতে বন্ধু কাছে লাগাবো। তার মহামারী থেকে নাও শিক্ষা, তুমি ইমামকে পরিবেশনে রক্ষা গো, তুমি করবে পরিবেশনে রক্ষা, তুমি ইমামকে পরিবেশনে রক্ষা গো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অরিন্দম। এই ঝুমুর তালের ছন্দে যে গান, যে কথা, বিশেষ করে সেই কথা আমাদেরকে মুগ্ধ করলো। কারণ আমরা যে আলোচনায় ছিলাম, একদম আলোচনার মধ্যে থেকে সঙ্গীতকে নিয়ে যেই কথা আমরা পৌঁছতে চাইছি মানুষের কাছে, সেই কথাই আমরা তুলে ধরলাম অরিন্দমেরই অসাধারণ, অরিন্দম এবং তার সঙ্গীতেরই অসাধারণ সঙ্গীতের মধ্যে দিয়ে। আমি সুজিতদার কাছে দ্রুত আরেকবার যাবো। সুজিতদা, আমরা এতক্ষণ সঙ্গীতে ছিলাম, আসলে কখনো কখনো মনে হয় যে সঙ্গীতের শক্তি এতটাই, যে কথাগুলো আমরা বলতে চাই ও গান দিয়ে অনেকটা বুঝিয়ে দিল। দেখছিলাম যে শতকরা প্রায় 18% ভারতবর্ষের মানুষের কাছে পানীয় জলের সুবিধে পাইপলাইনের মাধ্যমে যায়, 18%। আর সমস্ত মানুষই পানীয় জলের সুবিধে পায় না। ভূগর্ভস্থ জল এতটাই নিচে চলে গেছে যে তামিলনাড়ুর মানুষকে গত বছর 500 টাকা দিয়ে লিটার প্রতি জল কিনতে হয়েছিল। আজকে আমাদের শহরে মহানন্দা নদী, আজকের বালুরঘাট শহরে যেখানে তুহিন বসে কথা বলছে, আত্রাই নদীর জল শুকিয়ে যাচ্ছে। আমাদের কুয়োর নিচেও জলও অনেকটা নিচে চলে যাচ্ছে যদি বৃষ্টি না হয়। তো এই অবস্থায় দাঁড়িয়ে কি করা উচিত এবং আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের যে যাপন, আগামী যাপন জীবনের কথাই কঠিন সময়, করোনার সময় দাঁড়িয়ে যাপন জীবন কোন দিকে যাবে? অ্যান্থনি ফাউসি বলছেন, অ্যান্থনি ফাউসি যিনি এই বিষয় নিয়ে, করোনা নিয়ে যার কথা অত্যন্ত সারা বিশ্ব মানছে, তিনি বলেছেন যে পৃথিবী আর কখনো আগের অবস্থায় ফিরে আসবে না। সত্যি কি তাই? সুজিতের কাছে এই প্রশ্ন, মানে অ্যান্থনি ফাউসিকে কোট করে আমি বলছি যে সত্যি কি পৃথিবীর আগের অবস্থায় ফিরে? ঠিক আছে, তোমার প্রথম প্রশ্নটা আগে উত্তরটা করি। এই যে তুমি বললে 18% জল, পানীয় শুদ্ধ জল পাচ্ছে, বাকিরা পাচ্ছে না, দুটো বিষয় আছে এর মধ্যে। এই প্রশ্নটা কিন্তু আজ থেকে 25, 30, 40 বছর আগে ছিল না। এ পাচ্ছে ও পাচ্ছে না পানীয় জল, অর্থাৎ প্রাকৃতিক ভাবেই আমরা পানীয় জলটা পেতাম। আমরা খুব বেশি একটা যুগান্তকারী পরিবর্তন হয়ে গেল মানুষের জীবনযাপনে, সভ্যতার ইতিহাসে, যে আমরা প্রাকৃতিক জলটা আমাদের হাতছাড়া হয়ে গেল গত 15-16 বছরের। তার আগে কিন্তু আমরা কেউ জল ক্যারি করে ঘুরে বেড়াতাম, যেখানে যাই বোতল সঙ্গে করে যাই। ছোটবেলাতে আমরা পাহাড়ে যেতাম এবং তখন সবে সবে শুরু হয়েছে এই কনসেপ্টটা। আমার ছোটবেলা বলতে আমি যখন বেশ বড়, মানে কিশোর কৈশোর পার হয়ে যৌবনে ঢুকছি, সেই সময়টা, কৈশোরের সময় তো আমি দেখেছি জল কেউ নিত না, কেউ কেউ নেওয়া শুরু করলো। আমি কিন্তু ইয়ের বাইরে চলে গেছি, তোমার দেখা যাচ্ছে না, আমি জানি না আমার তোমার দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ বলতো, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলে যাবো। তা আমরা তখন জলে যেতাম না, কেউ কেউ শুরু করেছি, যে নিয়ে যেত তাকে একটু লোকে টিজ করতো, অন্য বন্ধুরা যে গুড বয় সমস্ত বলা হতো, অর্থাৎ তেমন কোনো ছিল না। এবার ধীরে ধীরে এই 15, 16, 17 বছরের মধ্যে আমরা জলকে প্রাকৃতিক ভাবে প্রাপ্তির থেকে হাতছাড়া করে ফেললাম। তো আমরা এটা কিন্তু ভাবতে পারছি না যে আমাদের এই যে একটা বড় একটা চেঞ্জ, এই চেঞ্জটা কেন?
একই সঙ্গে এর মধ্যে অনেকগুলো আলোচনা এসে যায়। তুমি করোনা উত্তরকালের যাপন নিয়ে বলেছো, তার আগে এই কথাটাও জিজ্ঞেস করে সেটা আমি এটা তো বলিনি। এর সঙ্গে না এই যে গাছ জল এগুলো আলোচনা করতে গেলে জনসংখ্যা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব সম্পৃক্ত হয়ে যায় আমার কাছে। ধরো জনসংখ্যা কিভাবে রিলেটেড হয়ে যায় এই গাছের সঙ্গে বা জলের এই দূষণের সঙ্গে, আমি একটু বললে একেবারে মনে হচ্ছে দূরের জায়গা, কিন্তু কিভাবে রিলেটেড হয়ে যায়। পৃথিবীতে গোটা সারফেসে যখন আমি আরো আগের কথা ছেড়ে দিলাম, আমি 2000 সাল বছর আগে যখন যীশু খ্রিস্ট জন্ম, সেরকম সময়টা দিয়ে টোটাল সারফেসে মানে পপুলেশন ছিল যেটা বলা হয় যে 13,25,00,000। এবং তারপরে সার্ভে তখন তো এতটা উন্নত ছিল না, এতখানি আদমশুমারি বড় হতো না। 1950 সালে আদমশুমারিতে দেখা গেল এই সংখ্যাটা হয়ে গেল 250 কোটি। এবং 1950 সালে, এবং 1950 সালে 250 কোটি থেকে এই 2001 সালে এই 51 বছরে শুধু এই সংখ্যাটা গেল 600 কোটি ক্রস করে। আজকে সেটা 750 কোটি ক্রস করে গেছে। তাহলে এই পৃথিবী প্রকৃতির তাবৎকালের ইতিহাসে ততদিনে হলো 13,25,00,000, সেইখান থেকে শুধুমাত্র 2000 নাও তাও 1950 সালের মধ্যে হয়ে গেল সেটা 250 থেকে তোমার 600 কোটিতে। এবং তারপরে এই কটা বছরের মধ্যে এটা এখন 800 কোটি ছুঁই 750 কোটি ক্রস করে গেছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে বাড়তি জনসংখ্যা মানে বাড়তি খাদ্যের জরুরি। বাড়তি, আমি বাসস্থান পরে আসছি, আমাদের বস্ত্র পরে আসছি, বাড়তি জনসংখ্যা মানে বাড়তি খাদ্য, বাড়তি খাদ্য মানে বাড়তি উৎপাদন, বাড়তি উৎপাদন মানে ক্ষেতের সম্প্রসারণ, ক্ষেতের সম্প্রসারণ মানে জঙ্গলের সংকোচন, জঙ্গলের সংকোচন মানে অক্সিজেন প্রোভাইডার কমে যাওয়া এবং কার্বন সহজ কথায় বললে। হ্যাঁ, এই যে বিষয়টা এটা এইভাবে জনসংখ্যার সঙ্গে রিলেট করে। সারা পৃথিবীতে যেভাবে লাগাম ছাড়া ভাবে জনবিস্ফোরণ, সারা পৃথিবীতে বললে ভুল হবে, পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ বাস করে শুধু এই দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়া ধরতে পারে। এর মধ্যে মানে গোটা অস্ট্রেলিয়া মহাদেশের জনসংখ্যা আমাদের উত্তরবঙ্গের জনসংখ্যা থেকে বেশি। মানে এগুলো ভাবতে ধরো মানে সভ্যতার সূতিকাগার, আমি সেটা মানছি না, কিন্তু বলা হয়ে থাকে যে আধুনিক সভ্যতার সূতিকাগার হচ্ছে ইউরোপের দেশগুলো। আমি সভ্যতার সূতিকাগার বললে আমি ভারতবর্ষকে ছাড়তে চাচ্ছি না, আমি সেখানে থাকতে চাচ্ছি। কারণ আমাদের উপনিষদ 3000 বছর আগে যে লেখা হয়েছিল সেখানেও কিন্তু বসুন্ধরা কুটুম্বকমের মতন কথা, যে সারা পৃথিবীটাই আমার কুটুম্ব, আমার আত্মীয়, আমরা একই পরিবার ভুক্ত, সেই কনসেপ্ট কিন্তু আজ থেকে 2000-3000 বছর আগে অলরেডি শো করেছে ভারতের সভ্যতা। যাই হোক, এই যে সেই সমস্ত দেশগুলোর থেকে যখন আমরা দেখছি সমস্ত জনসংখ্যার বিচারে, জনসংখ্যার নিরিখে, তারা কিন্তু তেমন ভাবে বিস্ফোরিত হয়। আমাদের এখানে একটা বিস্ফোরণ ঘটে গেছে জনসংখ্যা। এই জনসংখ্যা কিন্তু সমস্ত কিছুর উপর প্রেসার ফেলছে, এবং এই জনসংখ্যাকে যদি সঠিকভাবে কন্ট্রোল না করা যায়, কারণ সেটা তো অপ্রাকৃতিক, আবার প্রাকৃতিক অপ্রাকৃতিক কনফ্লিক্ট আসলে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করাটা কিছু তো অপ্রাকৃতিক কেউ বলতে পারে, কিন্তু সেটা না আমাদের অবস্থার প্রেক্ষিতে। ধরো অপ্রাকৃতিক তো আমাদের এতদিন বেঁচে থাকাটাও, আমাদের মর্টালিটি রেট কমে গেছে। আগে 8টা-10টা করে যাদের ঘরে সন্তান হতো তাদের মধ্যে হয়তো বাঁচতো সব, এগুলো প্র্যাকটিক্যাল কথা। এবং সেগুলো যদি আমি ছড়িয়ে রাখি একবার এই আলোচনার সঙ্গে সরাসরি তার সম্পৃক্ততা খুঁজে না পাওয়া গেল, এর সঙ্গে রিলেটেড হয়ে পড়ে দেখে মাঝে মাঝে উল্লেখ হয়ে যায়। এবং এর সঙ্গে কেন শিক্ষাটাও যদি জড়িয়ে যায়, শিক্ষাটায় আমাদের ছোটবেলা থেকে আমরা শিক্ষাটা পাচ্ছি কি, যে বাবর কত সালে পানিপথে যুদ্ধ করেছিল, কত সালে ওই ইঙ্গো ফরাসি যুদ্ধ হয়েছিল, বা এই যুদ্ধ কবে কত তারিখ এটা বলতে বললে তুমি পাস, অর্থাৎ একেবারে পাশের পড়া, মানে শরৎচন্দ্রের ভাষায় পাশের পড়া। তার পরবর্তীতে যখন উচ্চশিক্ষায় আমি পৌঁছলাম, তখন কিন্তু হয় টেকনোলজি পড়ো, বা সাধারণ ইঞ্জিনিয়ারিং পড়ো, অথবা মার্কেটিং পড়ো, অর্থাৎ বাণিজ্য। মানে এই যে টেকনোলজির মাধ্যমে যে সমস্ত জিনিসগুলোকে তৈরি করা হবে, উদ্ভাবন করা হবে এবং তৈরি করা হবে ইংরেজি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির মধ্যে, সেটাকে মার্কেটিং করা। মার্কেটিং মানে কি? প্রভোকেটিং মার্কেটিং, অর্থাৎ যেটা আমার প্রয়োজন আছে কি নেই, অর্থাৎ আমি জানি না 6 মাস পরে কোন জিনিসটা আমার কাছে অত্যন্ত অপরিহার্য মনে হবে, তার মানে এখন নেই আমার কাছে সেটা, আমি তার নামও জানি না। এমন ভাবে এইটা একটা মানে এই যে পুঁজিবাদী কৌশল সারা বিশ্বময় আমাদেরকে শিল্পদ্রব্য নির্ভর জীবনে মানে আমাদের মাইন্ডসেটটাকে সেট করে দিয়ে ক্রমাগত প্রভাবিত করে যাচ্ছে। এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রথম জায়গা। কারণ এতটা শিল্প নির্ভরতা যদি আমাদের থাকে, মনে রাখতে হবে মানুষের যা কিছু তৈরি করছে তার এগ্রিকালচারাল প্রোডাক্ট বাদ দিলে এবারে একটা জিনিস আকাশ থেকে পড়ে না, সব মাটির তলা থেকে উঠিয়ে আনতে হয়, খোকলা করে দিয়ে মাটিটাকে। একদম। তাহলে এই রেটে যদি তোলা হয়
তুমি যা কিছু খনিজ পদার্থ বলো না কেন, সেই রেটে যদি তুলতে থাকি আমরা, তাহলে পরে সেই শিল্প তৈরি করতে তো একটা অ্যালয় তৈরি করতে হয়, মানে একটা এমিশন হবে। দুটো পাঁচটা জিনিসকে একসঙ্গে মিলিয়ে কোনো শিল্প দ্রব্য তৈরি করবে, সেই এমিশনটা বায়ুমণ্ডলে গিয়ে তোমার ইয়ে করবে, বায়ু দূষণ করবে, এবং সেই বায়ু দূষণটা আবার গিয়ে ওজোন লেয়ারে এফেক্ট করবে, যেটাকে আমরা পরিবেশ দূষিত হচ্ছে। হ্যাঁ, এবং এই গ্রিন হাউস গ্যাসটা তুমি একবার ছুঁয়ে গেছো, অর্থাৎ তুমি বিশ্ব উষ্ণায়ন নিয়ে ছুঁয়ে গেছো, তার জন্য গ্রিন হাউস গ্যাসই দায়ী। সেটা নিয়ে একটা ব্রহ্মা আলোচনা হতে পারে কোনো সময়, কিন্তু সেটা এই শিক্ষাগুলো মানুষকে দেওয়া দরকার। এই গোটা সিলেবাসই আমি মনে করি চেঞ্জ হওয়া উচিত। মানে এটা যদি, কারণ এই যে করোনা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে, এবং শিক্ষা ব্যবস্থাকে, এই যে রবীন্দ্রনাথ কতদিন আগে তোতা কাহিনী লিখেছিলেন, যে হ্যাঁ, সেই তোতা কাহিনী, আবার এই কথাগুলো শুনতে শুনতে বারবার তোতা কাহিনীর কথাই মনে পড়ে, যে পাখিটা মরিল। সত্যি সত্যি আমরা তোতা কাহিনীকে অবশ্য পাঠ্যের মধ্যে আনানো উচিত, ভারতবর্ষের অন্যান্য ল্যাঙ্গুয়েজে ওটাকে কনভার্ট করে সবাইকে পড়ানো উচিত, এবং পড়ানো উচিত। বাচ্চারা পড়বে না, ওটা বাড়িতে বাবা মাকেও কম্পালসারি করে দেওয়া উচিত পড়ানো। শিক্ষকদেরও পড়া উচিত। শিক্ষক যারা পড়াচ্ছেন তাদেরও অনেক মিসকনসেপশন আছে, অনেক অপ্রচলিত ধারণা, মানে যেগুলো সাধারণ ধারণা, সেই ধারণাগুলিকে তারা বিলিভ করেন। অনেক, আমি নিজে শিক্ষক হয়েও বলছি যে কেবলমাত্র অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস কিছু সন্তানিক মুখস্থ করলেই সেটা প্রকৃত শিক্ষা বলে অনেকে মনে করেন, এবং যে যত ভালো। আজ থেকে 150-200 বছর আগে ম্যাক্সিম গোর্কি লিখে গেছেন মাই ইউনিভার্সিটি, যেখানে কনসেপ্টে এই, তুই শুনতে পাচ্ছ? হ্যালো, ঠিক আছে, হ্যাঁ, যেটা আমি বলছিলাম, মাই ইউনিভার্সিটির কনসেপ্টেই এই 4 দেওয়ালের মধ্যে এই সিলেবাস বেস শিক্ষা আয়তন আমার শিক্ষা আয়তন নয়, গোটা পৃথিবীটাই আমার শিক্ষা, গোটা বিশ্বটাই। এই যে কনসেপ্ট গুলো না, কনসেপ্ট গুলো মানে কি, এই ছেলেগুলো কি করে বলতো, সকালবেলাতে এদেরকে কোনোভাবে একটা ঘুম থেকে টেনে তুলে কিছু খাইয়ে যাদেরকে গলায় ফাঁস লাগিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে স্কুলে, বা আমার দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে সাহেবের ছেলে বোধহয় যাচ্ছে, তাতে এই আত্মতুষ্টি একেবারে মূর্খের আত্মতুষ্টি। এইভাবে পাঠিয়ে দিয়ে তারপর সে যখন বিকেল বেলায় ক্লান্ত হয়ে ফিরছে, এটা প্রাসঙ্গিক আলোচনা, এটা যখন ফিরছে তখন সে ক্লান্ত, অথচ তার জন্য ঠিক করা, বরাদ্দ করা আছে, কোনো ক্রিকেট কোচিং ক্যাম্পে যাবে, কেউ ছবি আঁকতে যাবে, কেউ কিছু। ওই ক্রিকেট কোচিং ক্যাম্পে কোন অনাবিল আনন্দের খেলা হয়? সেখানে শ্যাডো প্র্যাকটিস করানো হয়। তাহলে এই যে অনাবিল আনন্দের খেলাটা, আমরা ক্রিমিনাল অফেন্সে আমাদের চার্জ হওয়া উচিত। কারণ হচ্ছে একটা জন্মানো মানুষকে তার শৈশবকে হরণ করা, তার কৈশোরকে হরণ করা, এবং তারপরে সে যখন এটা ওটা সেটা পাশ করে দিয়ে মোটামুটি যৌবন অবস্থায় পৌঁছালো, তার দোরগোড়ায় তাকে একসঙ্গে বাবা মা একসঙ্গে 3 জনে মিলিয়ে হয়তো ট্রেনে বা প্লেনে করে গিয়ে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনেতে গিয়ে কোনো চাকরিতে দিয়ে এসলো, নিশ্চিন্ত হলো যে একটা তাকে ব্যবস্থা করা যায়। তার জীবনটা কোথায়? তাকে তো বিক্রি করে দেওয়া আসা হলো। মানে পরিবেশ বিক্রি হয়ে গেল, সে বিক্রি হয়ে গেল। আমরা পরিবেশ সে পেলো না, যে শিক্ষাটা পেলো সেটা কারা কেনে দেখতে হবে, সেই শিক্ষায় শিক্ষিত সবটাই বেচা কেনার প্রশ্ন। মানে আমরা পরিবেশ, প্রকৃতি এবং আগামী যাপন নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের আলোচনার যে গতি প্রকৃতি এগোচ্ছে, একটা মূল জায়গায় কুঠারাঘাত করলেন আপনি, একদম মূল জায়গায়, একদম আমাদের চরিত্র এবং আমাদের বাবা মায়েদের চরিত্র এবং শিক্ষকতার শুধু আমাদের এই ধরনের যে প্রকৃতির দ্বারা বারবার করে ঝড়, সুনামি, করোনার মতো, আমরা তো জানতামও না যে করোনা হতে পারে, এবং তার ফলে আমরা প্রায় 4 মাস 5 মাস ধরে গৃহবন্দী থাকবো, আর অন্যান্য প্রাণীকুল ঘুরে বেড়াবে মহানন্দে, এটা অভিপ্রেত ছিল না। আমরা সেই রাস্তায় খোঁজার চেষ্টা করছি আপনাদের আলোচনায়। আপনি একদম সমূলে কুঠারাঘাত করেছেন সেই জায়গা। আপনার কাছে দ্রুত ফিরে আসবো, তার আগে দেখে নি অনেক মতামত পড়েছে, প্রচুর মানুষ, সারা পৃথিবী জুড়ে মানুষ দেখছেন, আজকে আমেরিকা থেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, এদিন মানে অনেক মানুষ দেখছেন। এটাই আমার আজকে আনন্দের বিষয় যে কঠিন একটা গুরুতর একটা সিরিয়াস আলোচনা, সেটা এত মানুষ মন দিয়ে শুনছেন। নবনীতা অধিকার লিখছেন, বা বেশ ভালো অনুষ্ঠান, সময় উপযোগী এবং খুব সুন্দর আলোচনা। সন্দীপা নন্দী লিখছেন অসাধারণ অনুষ্ঠান। অমল বসু লিখছেন ঘরে বসে অরণ্য সপ্তাহ পালন করা যায়, শুভেচ্ছা রইল। ধন্যবাদ অমল বাবু, আমাদের সঙ্গে থাকবেন। সুর নামটা ঠিক পড়তে পারছি না মনে হয়, লিখছেন যে বাংলাদেশ থেকে আমিও আছি তুহিনদা, ধন্যবাদ। অপর্ণা চক্রবর্তী রায় লিখছেন বাহ খুব সুন্দর রানাদা, ও রানার গান সম্পর্কে বলেছেন। রুমা লিখেছে সুবিদ্যা এত সুন্দর পরিবেশক আলোচনা আমাদের সমৃদ্ধ করছে প্রতি মুহূর্তে, তার সঙ্গে রানার গান অনবদ্য উপস্থাপনা। ধন্যবাদ রুমা। আরো অনেক মানুষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। শুভময় রায় লিখেছেন অপূর্ব। আশা ভরসা লিখছেন বা সুন্দর সঞ্চালনা দাদা।
মঞ্জুলা ঘোষ লিখেছেন দারুণ দারুণ। ডক্টর পার্থপ্রতিম পান এই শহরের অত্যন্ত নামী একজন চিকিৎসক। আবৃত্তিকার লিখেছেন আছি, ভালো লাগছে, সবাইকে শুভেচ্ছা, পরিবেশ নির্মল হোক। সত্যিই তো, পরিবেশ নির্মল হোক, এটাই আমরা চাই। বিনীতা সরকার লিখেছেন আহা দারুণ দারুণ। বুলবুল বোস সঙ্গীত শিল্পী এই শহরে লিখছেন অনেক শুভেচ্ছা। নবারুণদা আবার লিখেছেন আহা প্রাসঙ্গিক গানটি আসর জমিয়ে দিয়েছে। ঠিকই তো, আজকে রানার গান আমাদেরকে মাতিয়ে দিল। মিতা দত্ত লিখেছেন আহা কি অপূর্ব লাগলো গানটি, সুবীর দাস সঞ্চালনা। থ্যাংক ইউ। আসতে একটু দেরি হচ্ছে আজকে। একটি শুভশ্রী নন্দী আমেরিকা থেকে লিখছেন একটি সার্থক সম্পূর্ণ অনুষ্ঠান, অনেক ধন্যবাদ। থাকবেন আমাদের সঙ্গে। চন্দ্রিকা লিখছে গান আলোচনা সব মিলিয়ে জমে গেছে। ধন্যবাদ চন্দ্রিকা, ঝুম্পা ধন্যবাদ, সাথে থেকো। মৌমিতা সোম লিখছেন দারুণ লাগছে, শুভকামনা। পার্থপ্রতিম পান লিখেছেন সুজিতদার বিশ্লেষণ মনোগ্রাহী, একদম সহজ সরল ভাষা সুজিতদা যেভাবে উপস্থাপন করেছে অত্যন্ত ভালো, এবং তুহিনও অত্যন্ত ভালো মনোগ্রাহী আলোচনা মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। মলয়দা লিখেছেন খুবই প্রয়োজনীয় আলোচনার ভিত্তি স্থাপন করবার জন্য ধন্যবাদ সুজিত বাবুকে। ধন্যবাদ। উপাসনা বিষ্ণু এই শহরের একজন সঙ্গীত শিল্পী লিখেছে খুব খুব ভালো। সন্দীপা নন্দী লিখেছে জনসংখ্যার বিস্ফোরণ অনেকেই মানতে চায় না, আশেপাশে এখনো দেখি পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, সমস্যা আমরাই তৈরি করছি, ভোগ আমাদের কি করতে হবে। ঠিকই তো। এরপর রিনা রায় সঙ্গীত শিল্পী, তিনি লিখেছেন সঞ্চালনা গান আলোচনা সব মিলে একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও সাথে থাকার জন্য। প্রিন্স সিংহ লিখেছেন খুব সুন্দর একটি অনুষ্ঠান, শুভেচ্ছা রইল। আমরা আবার দ্রুত তুহিনের কাছে চলে যাই। আরেকবার তুহিন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমাদের জন্য। তুহিন 1 ঘন্টা আমরা পার করে এসেছি, অনেকক্ষণ 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমাদের আলোচনা অত্যন্ত মনোগ্রাহী, সারা পৃথিবী থেকে মানুষ দেখছেন, সমগ্র পৃথিবী থেকে মানুষ দেখছেন। সুজিতদা অত্যন্ত সহজ সরল ভাবে আমাদেরকে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার মূলে কুঠারাঘাত করেছে, এবং যেই জল নিয়ে কথা হচ্ছিল যে পানীয় জল কমে যাওয়া, তুমিও সেদিকে কিছুটা ইঙ্গিত দিয়েছো। এবং সত্যি আমাদের আগামী ভবিষ্যৎ কি, আমাদের যাপন নিয়ে আলোচনা রয়েছে, আগামী যাপন। সেক্ষেত্রে আমরা কতটা মানে হতোদ্যম হয়ে বসে আছি, আমাদের সঠিক রাস্তা দেখাবে কে, কিভাবে চললে আমরা সঠিক জীবন ফিরে পেতে পারি, ঘরবন্দি দশা থেকে আমরা মুক্ত হতে পারি, সেটা আমরা কেউ জানি না। কিন্তু তবুও তো আমাদের বাঁচতে হবে। আমাদের আগামী ভবিষ্যৎ কিভাবে নিয়ে যেতে আমরা তৈরি এই মুহূর্তে। তুহিন, তোমার কাছে আরেকটি প্রশ্ন, যে তোমার শহরে একটি অত্যন্ত সুন্দর নদী আছে আত্রেই। সুবিধা এত মানুষ মত বিষয়, তার কারণ এটা। হ্যালো, শুনছি তুহিন বলো। শুনতে পাচ্ছ? বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, তোমার কথা সবাই শুনছে। বিষয়টা হচ্ছে যে এইটা আগামী যাপনের সাথে, আগামী জীবনের সাথে নেটটা একটু কেটে কেটে নয়, এটা অনিবার্য অঙ্গীকার। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে আসলে বন মহোৎসব কোনো কর্মসূচি নয়, এটা অনিবার্য অঙ্গীকার। তুমি আগামী যাপনের কথা বলছো, মানুষ যত পছন্দ করছে, ভালো লাগছে দেখে। তোমাকেও ধন্যবাদ, তোমাকে সবুজ অভিবাদন এই একটা অসাধারণ অনুষ্ঠানের কথা ভাবার জন্য, কারণ এটা আসলে একটা অঙ্গীকার আমাদের। বুকের মধ্যে সবুজের জন্ম হলে, বুকের মধ্যে সবুজের জন্ম হলে চেনা যায় গাছেদের রং, তার গায়ে পিঁপড়ের সারি সারি এগিয়ে যাওয়া দেখা যায়। দেখা যায় আগাগোড়া জলের ভিতরে থেকেও মুখ শুকিয়ে যাচ্ছে মাছেদের, বুক শুকিয়েছে ফুলের আর মাটিরও, দেখা যায় সে সবই। উদ্বাস্তু হয়েছে যে পাখিরা, তারা খুঁজে ফিরছে আপন ঘর। বিকেলের শেষ আলোয় দেখা যায় তাদের অশ্রু সজল চোখ। বুকের মধ্যে ক্লোরোফিল জন্মালে দেখা যায় সবুজ পৃথিবীর জন্য নোঙর ফেলছে মানুষ। আসলে আসলে আগামী জীবনের কথা, আগামী যাপনের কথা যখন আমরা আলোচনা করব, আমার মনে হয় এখানে বিবি অর্থাৎ ব্যাক টু বেসিক থিওরি নেওয়া। গতকাল আগের যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন রাষ্ট্রসংঘের পরিবেশ কার্যক্রমের, এরিক সোলহেম, তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি দেখাচ্ছেন গোটা পৃথিবীর 5টা অন্তত বড় শহর, তার মধ্যে বার্লিন আছে, ভ্যাঙ্কুভার আছে, বোগোটা আছে, এমন 5টা শহর, তারা যারা বাইকার অর্থাৎ বাইক মানে সাইকেল, সেই সাইকেল আরোহীদের জন্য আলাদা ব্যবস্থাপনা করেছে, আলাদা করে লেন করেছে সাইকেলকে জনপ্রিয় করার জন্য।
আমি বলতে পারি যে যে সমস্ত জায়গায় আমাদের সুবিধে আছে, সুযোগ আছে, আমরা গণপরিবহন ব্যবহার করি, আমরা হেঁটে যাই, আমরা পুরোনো সাইকেলকে আবার ফিরিয়ে নিয়ে আসি। বালুরঘাটে আমরা এই সময় একটা সাইকেল কমিউনিটি শুরু করেছি। বাহ। সেটা হচ্ছে এখানে যতটুকু জায়গা রয়েছে, বালুরঘাট খুব ছোট্ট শহর, আমরা চাইলে যখনই সুযোগ পাবো চাইলে সাইকেল চালিয়ে চলে যাওয়া যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। বালুরঘাটে সাইকেলের সংস্কৃতি একটা আছেই, মানে আমার সঙ্গে তো বালুরঘাটে দীর্ঘদিনের যোগ, আমি তো জানি বালুরঘাটে সাইকেল, একদম একদম বালুরঘাটের একদম মানুষ এটাকে রাখবেও। একদম। তো আমি আমার পড়াশোনা শিলিগুড়ি কলেজ, সুবিধা, আমি সেই সময়কার শিলিগুড়ি, ধরো 95-98 এর সময়কার যে শিলিগুড়ি আর এখনকার শিলিগুড়ি, এ তো প্রচুর বদলেছে। প্রচুর স্কাই স্ক্র্যাপার বিল্ডিং হয়েছে, প্রচুর বড় বড় বিল্ডিং হয়েছে, তাই না? জলাভূমি বুঝিয়ে ফেলেছি আমরা, একটা নদীকেও ভালো রাখতে পারিনি, নদীগুলো আমাদের যে সভ্যতা সংস্কৃতির আকর তাকে আমরা ভালো রাখতে পারিনি, তা দখলে, দূষণে, নাব্যতাহীনতায় আমরা তাকে কিন্তু ক্রমশ মেরে ফেলেছি। ফলে আমাদের যে বেসিক জায়গা, আজকে আমরা যখন ঘুম থেকে উঠি, যে গাছটা আমাদের অক্সিজেন দেয়, যে প্রকৃতি আমাদের বেঁচে থাকার রসদ দেয়, আমরা কি তাকে প্রণাম জানাই? আমরা কি তাকে তার ঋণ স্বীকার করি? আমরা যখন একটা গাছের পাশ দিয়ে যাই তখন কি আমরা তাকে বলি যে তুমি আমাকে বেঁচে থাকার রসদ দিয়েছো? ফলে এই যে অ্যাপ্রোচ, এই যে দৃষ্টিভঙ্গি, বেসিকে ফিরে যাওয়া, প্রকৃতির কাছে ফিরে যাওয়া, ফিরে চল মাটির এইটা আমাদের রবীন্দ্রনাথের একদম মাটির টানে। অর্থাৎ বৃক্ষ বন্দনা যেমনি করব, গাছ লাগাবো, গাছ বাঁচাবো, তেমনি প্রকৃতির সমস্ত সমাহারের কাছে আমাদের যে ঋণ স্বীকার, সেটা করে ব্যক্তি এবং সমষ্টির একটা ভাবনা কিন্তু ভাবতে হবে। নদীর জন্য যেমনি ভাবতে হবে, জীববৈচিত্র্যের জন্য ভাবতে হবে। বলা হয় লাইফ ইজ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি ইজ লাইফ। আজকে যখন বন মহোৎসবের প্রথম দিনে, এটা আগামী 20 তারিখ পর্যন্ত চলবে, যখন আমরা বন মহোৎসবের কথা বলছি তখন অবশ্যম্ভাবী জীববৈচিত্র্যের প্রসঙ্গ আসা, যে জীবন মানেই তো জীববৈচিত্র্যই জীবন। ফলে জীবনের কথা ভাবতে গেলে জীবনের সঙ্গে জীববৈচিত্র্যের যে সম্পৃক্ততা, যে সম্পর্ক, তাকে রক্ষা করতে হবে। ফলে আমাদের আগামী যাপনে, আগামী জীবনে আমাদের কিন্তু নতুন করে ভাবতে হবে। পরিবেশিক শিক্ষাকে প্রথম একদম সামনের সারিতে নিয়ে আসতে হবে। একটা কিছুদিন আগে একটা ফিল্মের কথা আমি ভাবছিলাম, মানে একটা কনসেপ্ট আমি শেয়ার করছি। সেটা হচ্ছে এমন একটা ভাবনা, আমার মনে হয়েছে যে এই প্রজন্মের যারা, তারা না অনেক বেশি প্রকৃতি বান্ধব। প্রকৃতির ব্যথা তাদের মনে কিন্তু ব্যথা উৎপন্ন করে। আমরা বড়রা বোধহয় কোথাও সেই স্পেসটা, সেই পরিসরটা, সেই চেতনাটা তাদেরকে সঠিকভাবে দিতে পারছি না। আমরা প্লাস্টিক ক্যারি ব্যাগ সভ্যতার বিনাশকারী, তাকে এখনো বর্জন করতে পারলাম না। ঠিক, আমরা নো প্লাস্টিক বলতে পারলাম না। আমরা এরকম ভাবছি যে ছোটদেরকে যদি আমরা ধরি, ছোটদেরকে নিয়ে যদি আমরা আগামীর পথে এগোই, সেটা খুব কাজের কাজ হবে। আমি এরকম একটা ফিল্মের কথা, কনসেপ্ট ভাবছি যে যেটা শুরুই হবে মানে একটি মায়ের কাছ থেকে, মা যখন সন্তান সম্ভবা, সেইখান থেকে প্রকৃতির পাঠটা দেওয়া শুরু হবে, যাতে কিনা সে যখন বড় হবে সে প্রকৃতির বন্ধু হয়ে উঠবে, সবুজের বন্ধু হয়ে উঠবে। এই যে আগামী যাপন এবং আগামী জীবনের এই কথাটা যদি আসে, তাহলে কিন্তু প্রকৃতির কাছে ফিরে যাওয়া, প্রকৃতির প্রতি সমর্পণ করা, প্রকৃতি বান্ধব উন্নতির কথা বলা, প্রকৃতি বান্ধব শিক্ষার কথা বলা এবং প্রকৃতি চেতনাকে বৃদ্ধি করা, সবুজ মন তৈরি করা, এইটা খুব প্রয়োজন। না হলে নদী বাঁচবে না, জীববৈচিত্র্য বাঁচবে না, আমাদের বিশ্ব উষ্ণায়ন কমবে না, আমাদের ভবিষ্যৎ আরো বেশি সংকটে পড়বে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো বেশি বিপদে পড়বে, সংকটে পড়বে। তুমি যে কথা বলছিলে আমার বারবার মানে শুনতে শুনতে রবীন্দ্রনাথের কথা মনে আসছিল। কারণ রবীন্দ্রনাথ এবং জগদীশচন্দ্র বসু, এই দুই বাঙালি, তারা তো একেবারে আন্তর্জাতিক মানুষ, কিন্তু তারাই প্রকৃতি পরিবেশ, জগদীশচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন গাছের প্রাণ আছে, তিনি পৃথিবীর কাছে সেটা শিখিয়েছেন, গাছের প্রাণ আছে এবং গাছ তাকে মানুষের মতো, যে কোনো প্রাণীর মতোই সে অনুভব করতে পারে। ইফ ইউ টাচ দেম এট নাইট their sleep will be disturbed, জগদীশচন্দ্র বসু লিখেছেন। সুতরাং আবার রবীন্দ্রনাথ তার বনবাণী পত্রিকায়, বনবাণী গ্রন্থে জগদীশচন্দ্র বসুকে উদ্দেশ্য করে একটি কবিতাও লিখেছেন। বনবাণী যে গ্রন্থ, সে তার যদি ভূমিকাটা আমরা পড়ি, তার অল্প একটু দুটো লাইন পড়লে দেখো কি প্রাসঙ্গিক। অত বছর আগের লেখা, 1926 সালে কবিগুলো লিখছেন, তার ভূমিকায় লিখছেন, ওই গাছগুলো বিশ্ব বাউলের একতারা,
ওদের মজ্জা তালা ছন্দের নাচন যদি নিস্তব্ধ হয়ে প্রাণ দিয়ে শুনি, তাহলে অন্তরের মধ্যে মুক্তির বাণী এসে লাগে। মুক্তির সেই বিরাট প্রাণ সমুদ্রের কূলে, যে সমুদ্রের ওপর তলায় সুন্দরের লীলা রঙে রঙে তরঙ্গিত, আর গভীর তলে শান্তম শিবম অদ্বৈতম। এই যে সত্যিই তো, এই যে আমাদের যে কোথায় গাছ এবং তার নিচে যে মানুষ, গাছের সেটা যদি গাছকে আমরা কেটে দিই, গাছকে আমরা উচ্ছেদ করি, তাহলে সেই প্রশ্বাস নেওয়ার অধিকার থেকে শুধু মানুষ তো বঞ্চিত হয়েইছে, এবং পৃথিবীর ইকোসিস্টেম কোন জায়গায় যাবে আমরা জানি না। তোমার কাছে আসবো, আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি রানার কাছে যাই। তার আগে একটুখানি মতামতগুলো দেখিনি। খুব প্রাসঙ্গিক আলোচনা হচ্ছে, এবং আমার আনন্দের ব্যাপারটা এটাই যে সারা পৃথিবী থেকে এত মানুষ এখনো দেখছেন, 1.5 ঘন্টা অতিক্রম করবার পরও এত মানুষ এখনো দেখছেন। নবানন্দা লিখছেন, শিক্ষা অর্জনের বিষয় তার পরিবেশ তৈরি করা দরকার, কেন বা পাওয়া যায় না? ঠিকই তো। পম্পি পাল বালি থেকে লিখছেন, পম্পি অত্যন্ত নামী একজন নৃত্যশিল্পী, তিনি লিখছেন যে খুব ভালো সুজিত দা, ধন্যবাদ এই বিষয়গুলো তুলে ধরবার জন্য। পম্পিকে অনেক ধন্যবাদ। জুই এই শহরের একজন আবৃত্তি শিল্পী লিখেছে, সুজিত দা গ্রিন হাউস প্রতিক্রিয়া নিয়ে কিছু যদি বলেন। সুজিত দার কাছে অনুরোধ গ্রিন হাউস নিয়ে বলবার জন্য। জুই লিখেছেন, বাহ সুন্দর, দুটো কবিতা পড়েছে, দুটো কবিতাই খুব ভালো। বুলবুল বলেছে খুব সুন্দর। প্রিন্স সিংহ বলেছেন, তুহিনদা তোমার অনুষ্ঠান দেখছি, আমাদের ল্যাক অফ অক্সিজেনের কথাটা একটু বলবে। ঠিকই তো, অক্সিজেনের গাছ না থাকলে অক্সিজেন আমরা পাবো কোথায়? অনিন্দিতা ব্যানার্জি লিখেছেন, বাহ খুব সুন্দর। অনামিকা সরকার লিখছেন, সুন্দর অনুষ্ঠান। সুদীপ রাহা আমাদের অত্যন্ত পরিচিত সুজিত দার দাদা লিখছেন, খুব প্রাসঙ্গিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ চর্চা চলছে, খুবই প্রয়োজনীয় উদ্যোগ সুবি। ধন্যবাদ। ধন্যবাদ সুদীপ দা। মনোতর সরকার লিখছেন, তুহিনদার সাথে ব্যক্তিগত পরিচয় থাকলেও সুবীর দা এবং সুজিত দার সান্নিধ্য পেয়ে খুবই ভালো লাগছে, বিশেষ করে এমন একটা প্রসঙ্গ বা উপলক্ষকে নিয়ে। বাহ খুব সুন্দর, ধন্যবাদ। তরুণী মোহন বিশ্বাস আমাদের অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার এবং উত্তর দিনাজপুর জেলাতে আমাদের আসো গাছ লাগাই আর প্রাণ বাঁচাই, গাছের যত দান, এই গাছেই তো বাঁচাইয়া রাখছে সব মানুষের প্রাণ। একটি কবিতা লিখে দিয়েছেন আমাদের জন্য, একটু হাততালি হয়ে যায়। এবং সন্দীপা নন্দী লিখেছেন, তুহিন বাবুর কথাগুলো ভীষণ প্রাসঙ্গিক, কবিতাটি অর্থপূর্ণ খুব, সুবিদ্যার উপস্থাপনায় তুহিনদার বক্তব্য খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। এরপর নবারুন্দা লিখেছেন আবার, প্রকৃতি পরিবেশ আগামী যাপন সুন্দর করতে রাজনৈতিক দলের প্রথম দুটি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। 1 জনসংখ্যা নিয়ন্ত্রণ, 2 করাপশন কন্ট্রোল, না হলে সব ব্যর্থ। একদম আসল দুটি কথা, জনসংখ্যা এবং করাপশন। সৌমেন্দ্রনাথ চ্যাটার্জি লিখেছেন, প্রশংসনীয় উদ্যোগ, খুব ভালো, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। সুশান্ত চক্রবর্তী লিখেছেন, এক্সেলেন্ট অ্যাপ্রোচ সুজিত স্যার, পিপল নিড টু বি মোর সিরিয়াস অ্যাবাউট দ্য কেয়ারিং অফ দ্য এনভায়রনমেন্ট। ধন্যবাদ সুশান্ত বাবু। সুমিতা এই শহরের একজন বাচিক শিল্পী, আমাদের অত্যন্ত কাছের জন, লিখেছেন ভীষণ প্রাসঙ্গিক। সুমিতা ধন্যবাদ তোমাকে। আমরা দ্রুত আরেকবার চলে যাব অরিন্দমের কাছে। অরিন্দম, আরেকটি গান শুনে নি, আমাদের আরেকটি গান শুনে নি খুব দ্রুত, কথায় না গিয়ে গানে যাই। অনেক মানুষ তোমার গানে আমার যন্ত্রশিল্পী যারা বন্ধু আছে তাদের একটু পরিচয় না দিলেই না। একটা পরিচয় করে দাও। হ্যাঁ, দোতলাতে আমার দাদা পবিত্র দেব শর্মা, আর ঢোলে ধন্যবাদ ঢোলে পরিতোষ বর্মন, আর এখানে বসে যে যিনি কমেন্ট করছেন বসে বসে, মনোতোষ সরকার, আমার পিছনে দাদা পারকাশন বাজায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলবার জন্য। অনেক অনেক ধন্যবাদ। প্রচুর মানুষ, 1.5 ঘন্টা হয়ে গেছে, প্রচুর মানুষ দেখছেন, দ্রুত একবারে গানে যাই। 1 ঘন্টা 30 মিনিট শেষ। আমার লেখা করোনা এই পরিস্থিতি নিয়ে, এটা হয় একটা প্রচলিত সুরে গানটি। বাহ বাহ, শুনে নি আমাদের উত্তরবঙ্গের সুর, প্রাণের সুর, মাটির সুর, লোকায়ত সুর, ভাবাইয়ার সুরে অরিন্দমের লেখা একটি গান। চলো। মন হতিয়া করোনার আঘাতের আচরটা পেইয়া
উত্তর বাংলা বন্ধু রে মোর শোনেন মন দিয়া, করোনার আঘাতে আজও কাঁপে হিয়া। ভালোবাসার মানুষ লাগে জানবে জানবে আসবে। ভালোবাসার মানুষগুলা খুলি থাকো কদিন, ধীরে ধীরে ভয় যাইবে আসবেই ভাই সুদিন। তাই বলি দিনাজপুরিয়া বন্ধুরে মোর, উত্তর বাংলার বন্ধুরে মোর শুনেন মন হতিয়া, করোনা তুই আঘা কেনে আছো কামিয়া। বন্ধুরে মোর শুনেন মন হতিয়া, করোনা তুই আঘা কেনে আছো কামিয়া। ভালোবাসার মানুষ যাইবে যাইবে আসবে রে, থাকবে আসবে রে। আমি বলি কি বাড়ির থাকো খাও দাও আর থাকো খাও দাও ভাই, খরচা বন্ধ করি, সরকারের কথা না শুনিলে সকালে যাবে মরি। থাকো খাও দাও ভাই, খরচা বন্ধ করি, সরকারের কথা না শুনিলে সকালে যাবে মরি। চীনা নিচে উপহার করা গেল, লাগাই 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 সানার। সবাই বলছে চীন দেশ থেকে রোগের উৎপত্তি, তার একবার বলি চীনা নিচে উপহার, চীনা নিচে উপহার করা বুঝি গেল, আগুন লাগাই সানার মুখ গেল। মরতা টাকা শুনি যাও বাড়িতে লাগাও জানো, তোমার বন্ধুরে মোর, বন্ধুরে মোর শুনেন মন হতিয়া, করোনা তুই আঘা তেরে আছো কাপে হিয়া। ভালোবাসার মানুষে থাকো যাইবে যাইবে আসবে রে, যাইবে আসবে রে, আসবে আসবে রে, আসবে আসবে রে। আমার শেষ কথাটা এটাই, যাই যাক মোর প্রাণটা ভাই, তোমরা থাকেন ভালো। ঠিক ঠিক, তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো। অরিন্দম অনেক ধন্যবাদ, কারণ এইভাবে আজকের প্রাসঙ্গিক যে একটি সঙ্গীত রচনা করে তাকে সুর দিয়ে আমাদের সকলের সামনে, দেশ বিদেশের মানুষের সামনে পরিবেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সুজিতদের কাছে আরেকবার দ্রুত যাব, সময় প্রায় শেষ হয়ে এসছে। আমরা যেই সময় মধ্যে শেষ করবো ভেবেছিলাম সে সুজিতদা দেখতে পাচ্ছি না, হঠাৎ সুজিতদা শোনা যাচ্ছে? হ্যালো, কোনো কারণে হয়তো সুজিতদা
আমরা তার আগে একটুখানি দ্রুত দেখে নিচ্ছি, অনেকে মতামত এসছে, সুজিতদার কানেকশনটা একটু ঠিক হোক তার আগে। রুমা লিখছেন, পরিবেশ রক্ষায় তুহিনদের উদ্যোগমূলক কর্মসূচি আমাদের অনুপ্রাণিত করে। মানুষ সজাগ হলে ওর প্রচেষ্টা সার্থক হবে। সুবিরদা, পরিবেশ নিয়ে তোমার এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাঞ্চালি সিনহা এই শহরের একজন কবি, শিক্ষিকা, তিনি লিখছেন, খুব প্রাসঙ্গিক এই বিষয়টি, সুন্দর উপস্থাপনায় যথার্থভাবে এগোচ্ছে, আলোচনা সুন্দর সুন্দর হোক। খুব ভালো কথা, প্রকৃতিকে সুন্দর করবার প্রয়াস আমাদেরই হাতে। আমরা একটু সুজিত দা মনে হয় আরেকবার এসছে, সুজিত দাকে আরেকবার নিয়ে নিই। কি কারণে হোক সুজিত দার সঙ্গে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রিন্স সিংহ লিখছেন, অরিন্দম দা, আমি তোমার গান শুনেছি, দারুণ গান হচ্ছে, অনেক অনেক শুভেচ্ছা রইল, আহা মাটির গান। নবারুণ চৌধুরী আবার লিখছেন, আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে আলোচনা এবং গানগুলি খুব ভালো লাগলো। আশা বর্ষা লিখছেন, আহা সুন্দর গানে মন ভরে গেল, অপূর্ব। মিতা দত্ত লিখছেন, বাহ বেশ লাগলো। দধি রাম রায় লিখছেন, খুব সুন্দর গান। আমরা দেখিনি, সুজিতা মনে হয় আরেকবার চেষ্টা করেছেন আসবার। সুজিতা, এবার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, ফাইন। সুজিত দা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চা খেতে খেতে কোনো ব্যাপার না। হ্যাঁ ঠিক আছে। যে আমরা অনেক সময় পেরিয়ে এসেছি, আলোচনা প্রায় শেষ করতে হবে। আমাদের আগামী ভবিষ্যৎ কি, একদম সরাসরি প্রশ্ন, যে কঠিন কঠোর সময়ের মধ্যে দিয়ে, যে অদ্ভুত অসুখের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি, পৃথিবীর গভীরতম অসুখ এখন, সেই অসুখ হয়তো কোনোদিন চলে যাবে, ভাইরাস হয়তো আমরা নিবারণ করতে পারবো, কিন্তু অনেক অমূল্য প্রাণ চলে যাচ্ছে। এটা কি প্রকৃতির প্রতিশোধ? যদি রবীন্দ্রনাথের কথাই বলি, এটা কি প্রকৃতির প্রতিশোধ? আহ এটা এই আপনি নিশ্চয়ই করোনা এই এই মানে প্রাসঙ্গিকতা নিয়ে বলছো তো কথাটা, হুম হুম তাহলে পরে এটা এখনো নিশ্চিতভাবে বলবার তো সময় আসেনি। নানা রকমের কথা তো চলছে বা হাওয়ায় ঘুরছে। কোনোটা হুম বলা হচ্ছে যে প্রাকৃতিক হতে পারে, কখনো বলা হচ্ছে এবার এটা একটা উদ্দেশ্য প্রণোদিত সামরিক একটা প্ল্যানিং এর একটা পার্ট হতে পারে। আরো নানা রকম হুম বিষয় ঘুরছে। সেটা বলার হুম মতন অবস্থা, নিশ্চিত বলার মতন অবস্থা এখন অব্দি সত্যি সত্যি আসেনি। ধরো হুম কিন্তু এই যে তুমি প্রথমে যেটা বলেছিলে যে করোনা উত্তরকালের আমাদের যাপনটা কেমন হবে বা যাপন কেমন হবে? হবে, কি হতে পারে, সেটাও তো নিশ্চিতভাবে বলার মতন নেই। কারণ আমরা এখনো অব্দি জানি না যে করোনা চলে যাওয়ার পর বলতে আমরা কোন সময়টাকে বোঝাচ্ছি। করোনা তার দাপটের 10% 20% দেখিয়েছে এখন পর্যন্ত, নাকি এটা অলরেডি 80% দেখানো হয়ে গেছে, আমরা সেটাও জানি না। সেটা বুঝতে আমরা পারছি না। জানি না, হ্যাঁ আমরা জানি না এটা 1 বছরের মধ্যে এই খেলা শেষ হবে, নাকি এটা 2 বছর 5 বছর লাগতে পারে। এটা সবটা নিয়ে প্রচুর রকমের আর্টিকেল আসছে, আন্তর্জাতিক ক্ষেত্রে আসছে, ভারতবর্ষের মধ্যে দেখা যাচ্ছে। আমি সেদিন একটা নেটে দেখছিলাম একজনের একটা সংলাপ, যথেষ্ট কনভিন্সিং মনে হচ্ছিল আমার কাছে। সেটা লেখা হচ্ছে আমাদের নোয়া হারারে, যাকে ওই আমাদের ওই খুব বিখ্যাত বই, যেটা আমাদের এই মহলে সাপিয়েন্স, সাপিয়েন্সের যিনি লেখক, তিনি হুম কতগুলো ভবিষ্যৎবাণী করেছেন। তার আগেও আমি একটা জিনিস বলছি, ধরো মানে এই যে আলোচনাটা করো না, এটা অনেক সময় একটু আগ বাড়িয়ে বেশি কিছু ভাবার মতন নয়। কারণ যারা ফিউচারোলজিস্ট তারা তো এইভাবেই দেখে, এভাবেই ভাবে। যারা আমার কথা বলছি না, আমি ওটার কথা বলছি। তো যাই হোক, হুম ধরো আমি তার আগে বলি যে আমরা যদি আজ থেকে 6 মাস আগে এই এই অবস্থাটা কল্পনা করতে পারি, যে হুম একসঙ্গে আমরা যদি কেউ কাউকে বলতাম যে একসঙ্গে সারা পৃথিবীতে কয়েকশো কোটি, অন্তত পৃথিবীর যদি 1/3 উপরে মানুষ আজকের দিনে ঘরবন্দি হয়ে থাকে, এটা কি কখনো কেউ হুম বিশ্বাস করতো? যে কেউ বলতো আজ থেকে না 3-4 মাসের মধ্যে এরকম একটা হতে হুম যাচ্ছে যে সবাই মিলে ঘরে বন্দি থাকবে। সমস্ত ফেব্রুয়ারি মাসে বড় বড় ফেব্রুয়ারি মাসেও কেউ বিশ্বাস করেনি, বলতে গেলেও বিশ্বাস কেউ করেনি কেউ। সমস্ত হুম সমস্ত বড় বড় শহরগুলো একেবারে নিঝুম মৃত্যুপুরীর মতন হয়ে থাকবে, কোনো যানবাহন হুম চলবে না, সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, সমস্ত যানবাহন বন্ধ হয়ে যাবে। মানে কিসের জন্য? মানে না, অদৃশ্য কোনো করোনা ভাইরাসই হয়তো বললো, তাতেও কারো কিন্তু ভূক্ষেপ হতো না, বিশ্বাস করো। করোনা ভাইরাসের শুরু হয়ে যাওয়ার পরে
ইতালি ওই অবস্থা দেখানোর পরেও আমরা কিন্তু এখানে এখানে হবে না এরকম একটা বিশ্বাস, কারণ মানুষ আশায় বাঁচে এবং আশাটা করা মানে ভালো আশাটা করা তার পক্ষে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যেটা ভাবা হচ্ছে যে এখনই যেরকম আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ, পর্যটন শিল্প একেবারে নাশাত হয়ে গেছে, এডুকেশন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, মানে ক্যাম্পাস মোডের এডুকেশনটা আর কতখানি এনকারেজেবল থাকবে, নাকি অনলাইনেই আরো দীর্ঘদিন মানে এটা স্টে করবে, এগুলো সবটাই কিন্তু এখন নানা আলোচনার বিষয়, কিন্তু ক্যালকুলেশনের জায়গায় এখন অব্দি পৌঁছায়নি। এটা একটা ধারণা করার জায়গায় এসছে। অথচ দেখা যাচ্ছে এক অদ্ভুত মানে অসুস্থতা, যেটা সারা পৃথিবীতে প্রতিদিন আমরা সকলেই জেনে গেছি এতদিনের মধ্যে অ্যাক্সিডেন্টে কত সংখ্যায় লোক মরে, শুধু টিউবারকুলোসিসে কত মানে বেশি লোক মারা যায়। অথচ করোনাতে যদি ধরেও নি কোমরবিডিটি ধরেও, তাহলেও যে পার্সেন্টেজটা সেটা কিন্তু সেই লোকে ছাপিয়ে যায়নি। তাহলে পরেও আমরা এতটা ভীত, তার মানে যে হাইপটা তৈরি হয় কোন একটা বিষয় হলে, কারণ সংক্রমণ ক্ষমতা এর প্রবল, সংক্রমণ ক্ষমতা খুব দ্রুত হচ্ছে। হ্যাঁ, না ক্ষমতা প্রবল এবং ছড়িয়ে পড়ার ক্ষমতা, তার মানে তাই ছড়িয়ে পড়ার ক্ষমতা, কিন্তু এটা কিন্তু মারণ ক্ষমতা ততখানি কিন্তু সত্যিকারে নেই। এটা বলাটা কিন্তু অনেকের কাছে খারাপ লাগবে বা আমার নিজের কাছেও সন্দেহ জাগায়, কারণ আবার অনেকগুলো যদি শুধু কোমরবিডিটি বাদও দিই, রিসেন্টলি কিছু কিছু ঘটনা সামনে আসছে যেগুলোর মধ্যে সেই ধরনের বিষয় নেই। কোমরবিডিটি না থাকলেও মারা যাচ্ছে মানুষ, শিলিগুড়ি শহরেও মারা যাচ্ছে, কোমরবিডিটি ছাড়া মারা যাচ্ছে, অল্প বয়সেও মারা গেছে। ওই তত্ত্বটাও কোথাও কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছে, থাকছে না। হ্যাঁ, মানে কি তাহলে পরে এর যে এই যে একটা অপার রহস্যময় একটা এই ভাইরাসটার কার্যকলাপ, সেটা কিন্তু এখন যে অবস্থায় গিয়ে পৌঁছেছে, তাতে হয়তো আগামী জীবনযাপনটা যদি আমরা যেরকম ধরনের আশা করছি যে ধীরে ধীরে খুব আস্তে 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 এটা প্রশমিত হবে এবং আমরা আবার আগের সময়টায় ফিরে যাব, তারপরেও কিন্তু কতগুলো জিনিস দেখা দিবে বলে যারা ফিউচারিস্ট, যারা নানা ভাবে পরিবেশবিদ, অর্থনীতিবিদ, যারা চিন্তাবিদ, তারা প্রত্যেকে নানা রকমের নানা কথা লিখছেন। তার মধ্যে এটা বলছে যে মানে মানুষের সম্পর্কের নিবিড়তা বলতে আমরা যেরকম ভাবে ঘনিষ্ঠ ভাবে থাকার কথা বলি বা আমরা যেভাবে অন্যান্য বিষয় বলি, এগুলো হয়তো কিছুদিনের জন্য অনেকটাই পাল্টে যাবে। একই সঙ্গে রাষ্ট্রের কিন্তু রাষ্ট্রের যে নাগরিক, তাদের প্রতি নজরদারিটা অনেক বেড়ে যেতে পারে, মানে টোটো নজরদারি চলে আসতে পারে। এই যে তথ্য নেওয়া হচ্ছে প্রতিটা ক্ষেত্রে, এই তথ্যটা আগামী দিনে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। যদি আরেকবার এরকম ধরনের কোন ভাইরাসের আক্রমণ হয়, তাহলে আমরা কি করে সেটাকে প্রতিহত করবো? সেই জন্য রাষ্ট্র কিন্তু প্রত্যেকটা জায়গায় থেকে কিন্তু এই চ্যালেঞ্জটাকে নিয়ে তারা কিন্তু এর মধ্যে প্রচুর প্রযুক্তির ব্যবহার, নানা রকম ব্যবহার, এবং সেই শুরুতে আমরা অটোমেটিক্যালি দেখছি আমাদের দেশেও কিছু কিছু আয়ুষ জাতীয় নামটাম আছে বা অন্যান্য দেশেতেও তথ্য সমানে নেওয়া হচ্ছে, যেখান থেকে বোঝা যাবে তার গায়ের টেম্পারেচার কত, তার শারীরিক অবস্থার কি তার কাশি হচ্ছে কিনা। এটা যদি ওইভাবে সেন্স করার মতন নানা রকমের মানে অ্যাপস বা চিপস বা নানা রকমের জিনিস ব্যবহার হয়, তাহলে পরে আগামী দিনে হয়তো রাষ্ট্র এরকমও বলতে পারে যে তোমার সঙ্গে একটা বায়োমেট্রিক বালা পড়তে হবে বা একটা চিপ এখানে ঢুকিয়ে দিতে হবে, যেটা হলে পরে তোমার আবেগ, তোমার কাশি, সর্দি, মনে রাখতে হবে এই যে অন্য রাষ্ট্রে হয়েছে। কিছু শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার কাশি বা জ্বর বা দেহের তাপমাত্রাকে যেই টেকনোলজি রিড করতে পারবে, কাশিকে টেকনোলজি রিড করতে পারলে হাসিকেও করতে পারবে, এবং তার আবেগকে করতে পারবে, তার অনুভূতিকে করতে পারবে, তার ভালো মন্দ, ভালোবাসা, প্রেম, উচ্ছলতা সব যদি করতে পারে, তাহলে রাষ্ট্রে ধরো আজকের দিনে আমরা সবাই জানি যে উত্তর কোরিয়া একজন গ্রেট লিডার, এটা সাংঘাতিক জায়গায় চলে যাবে তাহলে। হ্যাঁ, তিনি যদি বলেন যে প্রত্যেককেই বায়োমেট্রিক বালাটা পড়তে হবে, এবার তার বক্তৃতা শুনে সেই মানুষটার রিয়াকশন কি হচ্ছে, সে রাগে গরম হচ্ছে তার গা, নাকি সে হচ্ছে তার লোক যদি জেনে যায়, মানে এই যে পরিবর্তনগুলো, মানে রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। এবং পাশাপাশি এটাও বলছে যে অনেকগুলো রাষ্ট্রই আস্তে আস্তে তাদের পুরো একটা মানে জাতীয়তা বোধে জাগ্রত হবে এবং তারা নিজেদের মতন করে নিজেদের দেশীয় সামগ্রীর উপর নির্ভরশীল হয়ে বাইরের কানেকশনটাকে বন্ধ করবে। এটা একটা সাংঘাতিক কথায় গেলেন। তীব্র জাতীয়তাবোধ মানুষকে অন্য পররাষ্ট্রের প্রতি ঘৃণার উদ্রেক করে, এটা একটা অন্যরকম একটা পলিটিক্যাল সিনারিও তৈরি হবে। এবং সেক্ষেত্রে আমি খুব দ্রুত সময় শেষ হয়ে এসেছে, আরেকবার দ্রুত তুহিনের কাছে চলে যাব, তারপরে সবাইকে একসঙ্গে নিয়ে আসবো। তুহিনের শেষ আগামী যাপন আমাদের কেমন হবে সেই নিয়ে তোমার মতামত একটুখানি শুনতে চাই, তারপরে আমরা একদম শেষ করব, কারণ 2 ঘন্টা প্রায় কাছাকাছি সময় চলে এসছে।
তুহিন শুনতে পাচ্ছ? তুহিন তোমার তোমার এটাকে আনমিউট করো। তুহিন আনমিউট করো। তুহিন, আচ্ছা সবাইকে আমরা তুহিনের সঙ্গে সংযোগ স্থাপন করা যাচ্ছে না কেন বুঝতে পারছি না, কিন্তু তুহিন ওর মাইক্রোফোনটাকে মিউট করে রেখেছে। স্বাভাবিকভাবে আমি যা বলছি তুহিন শুনতে পাচ্ছে না। ঠিক আছে, কেটেছিস না? মিউট হয়ে গেছে, স্ক্রিনে হাত দিয়ে। হ্যাঁ তুহিন, তুহিন আমার মনে হয় তুহিন কোনো কারণে বেরিয়ে গেছে বা ঢুকতে পারছে না। কিন্তু আমাদের সুজিত দা শোনা শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুহিন কোনো কারণে বেরিয়ে গেছে, ও ঢুকতে পারছে না। আমরা দ্রুত একবার দেখে নিই শেষ অব্দি যারা মতামত রাখলেন আমাদের সঙ্গে। আশা ভরসা লিখেছেন তথ্য সমৃদ্ধ আলোচনা, গান সব মিলিয়ে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিলেন, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আরো চাই এরকম অনুষ্ঠান, ধন্যবাদ, থাকবেন সঙ্গে। সালমা মুক্তা লিখছেন শুভেচ্ছা জানাই। এরপর সন্দীপা নন্দী লিখছেন সমৃদ্ধ হচ্ছি। লিপি রায় লিখেছেন ভেরি নাইস সং, গান ভালো লেগেছে। তুহিনের সঙ্গে আমরা আজ যোগাযোগ করতে পারলাম না সুজিত দা। রানা রয়েছে, সুজিত দা রয়েছে। আমাদের অনুষ্ঠান 1.5 ঘন্টার ছিল, কিন্তু এত মানুষ দেশ বিদেশ থেকে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশ নিয়েছেন, এখনো বসে আছেন, তারা দেখছেন। কিন্তু নেটের কিছু সমস্যা হচ্ছে, আমার নেট কানেকশন পরিবর্তন করে আবার আসতে হলো। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন, অরিন্দম সিংহ রানা বুনিয়াদপুর থেকে, সুজিত রাহা শিলিগুড়ি থেকে, তুহিন শুভ্র মণ্ডল, যারা একেবারেই প্রকৃতি নিয়ে পরিবেশ নিয়ে কাজ করছেন। সুজিত দত্ত আরো অনেক বিষয় নিয়ে কাজ করেন, সংস্কৃতি নিয়ে, শিক্ষা নিয়ে। তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের সকলের তরফ থেকে, ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে, এবং আমার সঙ্গে যারা যে সমস্ত দর্শক এতক্ষণ ধরে ছিলেন সকলের তরফ থেকে। তারা তাদের মূল্যবান মতামত দিয়ে যারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন প্রত্যেক সপ্তাহের মতো, আগামী দিনেও তার সেভাবে সমৃদ্ধ করুন। আজ 14ই জুলাই, আজ থেকে আগামী 20 তারিখ অব্দি এই বন মহোৎসব চলবে। শুধু একটি গাছ নয়, তুহিন যে কথাটি বলেছিল, একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ অনেক প্রাণ। আসুন আমরা অনেকের প্রাণ যাতে রক্ষা হয়, এই ইকোসিস্টেম যাতে বজায় থাকে, সেজন্য আমরা আমরা এই প্রার্থনা করি। তুহিনকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে তুহিনকে পাচ্ছি না, কিন্তু তুহিনকে আর ঢোকাতে অনেক ধন্যবাদ, শ্রদ্ধা রইল আমাদেরকে ধন্যবাদ, এপিসোডে জড়িয়ে রাখবার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার সুজিত দা। তার অত্যন্ত সহজ কথায়, একেবারে কথ্য ভাষায় সুজিত দা যেভাবে শিক্ষা থেকে শুরু করে আমাদের পলিটিক্যাল সিনারিও কি হতে যাচ্ছে তার যে মর্ম কথায় চলে গেছে, এবং সেটা অনেক মানুষের ভালো লেগেছে, আমিও খুব উপভোগ করলাম। রানার গান একেবারে আজকের সময় উপযোগী গান, এই কদিনের মধ্যে 2-4 দিনের মধ্যে তৈরি করে সুর দিয়ে তার সহযোগিতা নিয়ে যেভাবে পরিবেশন করেছে, সারা পৃথিবীর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দেখলেন, উপভোগ করলেন। রানাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই লোকগান লোকসঙ্গীত মানুষের মাঝখানে চিরন্তন শাশ্বত, এবং সেগুলোকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। বৃক্ষের মতোই লোকগান লতায় লতায় জড়িয়ে থাকে আমাদের হৃদয়কে। সুজিত দা অনেক অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। এই করোনাকালীন অবস্থায় এই অসুখ, এই গভীর অসুখকে কাটিয়ে আমরা আবার যেন সকলের মুখোমুখি গিয়ে দাঁড়াতে পারি, এই অভিপ্রায় নিয়ে, এই আশা রেখে, এই প্রত্যয় নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকুন সকলে। নমস্কার, শুভরাত্রি।